নামটা একটু বলবেন? আমার নাম জয়শ্রী জামান। জয়শ্রী জামান। ওকে, আপনি এইজটা বলতে তো কোনো সমস্যা নেই? না, কোনো সমস্যা নেই। আমার 1971 আমার জন্ম। আমার বয়স এখন 44 বছরের বেশি, 45-এ পড়েছে। ওকে, আপনি জন্ম জেলা কোথায়? ফরিদপুর। ফরিদপুরে। আর থাকছেন তো বর্তমানে রাজবাড়ী জেলা, বর্তমান রাজবাড়ী জেলা, তখন ফরিদপুর ছিল। আচ্ছা, তো আপনি বর্তমানে থাকছেন তো ঢাকাতেই? ঢাকাতেই থাকছি। ওকে, জয়শ্রী জামান। জয়শ্রী নামটা অনেক সুন্দর, এবং জয়শ্রী জামানের আজকে জীবনের গল্প উঠে আসবে। আমরা বরাবরের মতোই যেটা করি, একদম শৈশব থেকে শুরু করি এবং যিনি গেস্ট থাকেন এখানে তার নিজের মতো করে বলেন। তো আপনি বলুন, আমরা শুনতে চাই আপনার কাছ থেকে। আমি বাসায় সবার ছোট। আমাদের বাড়িতে আমরা 4 বোন। 4 বোনের মধ্যে আমি সর্বকনিষ্ঠ। আমার বড় বোনের সঙ্গে আমাদের বাকি 3 বোনের বয়সের ব্যবধান অনেক বেশি। আমার বড় বোন আমার মেজ বোনের চাইতে 10 বছরের বড়। আমার বড় বোনের ডাক্তার সুলতানা জামান। জানি যে বাবা কি করতেন? আমার বাবা বিজনেস করতেন, তিনি কন্ট্রাক্টর ছিলেন। আচ্ছা আচ্ছা। কিন্তু তার মতো উদার মানুষ আমি কখনো দেখি নাই। তিনি রাজনীতি করতেন, কিন্তু কখনো পোস্ট পজিশনের কোন লোভ তার মধ্যে কোনোদিন দেখি নাই। তিনি উদার হস্তে মানে সাহায্য করতেন। এবং সবচেয়ে বড় কথা, আমরা 4 বোন, সত্যি কথা, কিন্তু আমাদের চাচা মারা যাওয়ার পরে, বড় চাচা মারা যাওয়ার পরে আমরা কিন্তু একসঙ্গে আমার বাবার কাছে মানুষ হই। আমার চাচাতো ভাইদেরকে আমার বাবা যেরকম স্নেহ করতেন, আমরা কোনোদিন বুঝতে পারি না এরা আমাদের আপন ভাই না। কেউ যদি বলতো আমরা কাঁদতাম। রাজবাড়িতে আমাদের যে বাড়িটা ছিল, ওখানেই আমি শৈশবে বড় হই। কলেজ লাইফ পর্যন্ত আমি ওখানেই কাটাই। আচ্ছা। ওখানে আমি ছোটবেলা থেকে যে জিনিসটা আমি জেনে আসছি, আমার বাবার নাম শুনলেই মানুষ একটা শ্রদ্ধা ভরে, মানে রেসপেক্ট অটোমেটিক্যালি চলে আসলো। এবং শৈশবের কথা, শৈশবে আসলে আমি খুবই সাধারণ একটা স্কুলে প্রথমে ভর্তি হই। স্কুলটার নাম ছিল মক্তব স্কুল। মক্তব স্কুল? হ্যাঁ, সবাই মক্তব তো মক্তবী, ওটাকে বলা হতো মক্তব স্কুল। এখন আমার মনে হয় যে মক্তব মানে আমরা যেটা বুঝি, ওই স্কুলটাকে কেন মক্তব বলা হতো, রাজবাড়ী টাউন মক্তব বলা স্কুলটার নাম। তো ওখানে আমি বৃত্তি পরীক্ষার যে অ্যাডমিশন টেস্ট ছিল, ওটাতে আমি ফার্স্ট হয়েছিলাম। কিন্তু হলেও আমার ভাগ্যক্রমে আমার পরীক্ষা দেওয়া হয়নি, দুর্ভাগ্যক্রমে। কিন্তু আমি কিন্তু বারবার পরীক্ষায় ফার্স্ট হতাম না। আমার অ্যাভারেজ সবসময়, আমি খুব বেশি ভালো ছাত্রী আমি কখনোই ছিলাম না। হেসে খেলে বেড়াতাম, দুষ্টুমি করতাম, এরকমই ছিলাম এবং খুব দুষ্টু ছিলাম। তার মধ্যে ক্লাস 8-এ ওঠার পর একটা ডাকসাটের টিচার আমাকে পড়াতেন। তার কাছে পড়ার রুটিনটা ছিল আমার এরকম, ওনার নাম ছিল আব্দুল খালেক স্যার। সকাল 6টার সময় প্রাইভেট পড়তে হবে, বাসায় ওখানে 8টা, 8:30 পর্যন্ত পড়ে এসে কোন রকম কিছু খাওয়া দাওয়া করে 9টার সময় আবারও স্যারের কাছে পড়তে হবে। পরের পরে স্কুল ছিল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। 4টার পরে আবারও স্যারের কাছ থেকে পড়ে আসতে হবে এবং স্যার রাতে এসে আবার আমাকে পড়াবেন। মাই গুডনেস। এটা কঠিন। এসএসসি পরীক্ষার হলে যেটা হলো, সেটা হচ্ছে, এটা আমি আমার নিজেকে আমি খুব প্রাউড ফিল করি এটা ভেবে আর কি। নকলের মহড়া। নকল চলছে। কিভাবে চলছে? শিক্ষকরা নকল দিচ্ছে, বন্ধু বান্ধবরা এসে নকল দিচ্ছে। আমি জয়শ্রী জামান, আমি নকল করছি না। আমার তখন এটাই অনুভূতি হলো, হোয়াট এভার যাই ঘটুক, আমি নকল করব কেন? আমি কিন্তু নকল করলাম না। তো এটার জন্য আমার পানিশমেন্ট হয়েছে, সেটা হচ্ছে রাজবাড়ী কলেজে অনেক ফার্স্ট ডিভিশন, আমি কিন্তু ফার্স্ট ডিভিশন পাই নাই। আমার 10 মার্কস কম ছিল। কত সালে? 12 সালে। এটা ছিল 1987 সাল। তখন ওই নকল কিন্তু আমি করি নাই। আমার মানে ব্যাক বেঞ্চাররা সবাই ফার্স্ট ডিভিশন, তারপর ভালো রেজাল্ট, অনেক লেটার। আমি শুধু ইলেকট্রিক ম্যাথসে একটা লেটার পেয়েছিলাম। এটারও আবার একটা মজার ব্যাপার, আমি অঙ্কে কখনোই ভালো ছিলাম না। ওটা জিদ করে আমি শুধু ইলেকট্রিক ম্যাথস করতাম, যে আমার লেটার পেতেই হবে, কেন আমি পাবো না। তো বেশি না, আমি 10-12টা অঙ্ক আমার মুখস্থ ছিল, সেই অঙ্কগুলো কমন পড়ে গেল। ত্রিকোণমিতিও বেশ পেয়ে গেল, কমন পড়ে গেল আর কি। ওখানে বেশ ভালো আমি একটা লেটার পেলাম। এইটা আর কি আমার সবসময় যে জিনিসটার ভেতরেই আমি দেখেছি যে চ্যালেঞ্জিং কোনো ব্যাপার, ওখান থেকে আমি ফিরে আসতাম না। এটা আমার বেসিক ক্যারেক্টারের ধরন আর কি। তারপরে বাবাকে আমি বললাম যে আব্বা, আমি অঙ্কে একদম ভালো না, আমি ইন্টারমিডিয়েটে কিছুতেই আমি সায়েন্স নেব না। আর সায়েন্স যারা পড়ে তাদেরকে আমার খুব যান্ত্রিক বলে মনে হয়, এটা আমি নিজেই বললাম। আমার বাবা বুঝতে পারলো, বললো যে তুমি হেসে খেলে পড়াশোনা করতে চাও। আমি বললাম যে হ্যাঁ ঠিক তাই, আমি হেসে খেলে পড়াশোনা করতে চাই। আর আমার মনে হয় বাবাও নিজেও অনেক সময় বলতেন, লিটারেট মাইন্ডেড মানুষ ছিলেন, যে যারা ইতিহাস পড়ে না তারা কখনো মানুষ হতে পারে না।
যারা ভূগোল জানে না তারা মানুষ হতে পারে না, লিটারেচার জানে না তারা মানুষ হতে পারে না, তাহলে হোয়াই আমি কেন অঙ্ক করব? হ্যাঁ, আমার এই মানসিকতা। তখন আব্বা বলল যে ঠিক আছে, সবাই তো এক লাইনে যায় না, ঠিক আছে তুমি আর্টসই পড়ো, মানুষ হও। তো আমার বাবা এত বেশি মানে লিটারেট মাইন্ডেড মানুষ ছিলেন যে আমরা পরপর 3 বোন কিন্তু পিঠাপিঠি, এমিলি জামান, তিলোত্তমা জামান, আমি জয়শ্রী আর কি। তো বাবা প্রায় আমাদেরকে শেক্সপিয়রের কমপ্লিট ওয়ার্কস অফ শেক্সপিয়র ওটা ইংরেজিতেও পড়ে শোনাতেন, বাংলায়ও শোনাতেন। তো তখন আর কি বাবার কাছ থেকে ওই রোমিও এন্ড জুলিয়েট, তারপরে আপনার ম্যাকবেথ, তারপর টেম্পেস্ট, এই সমস্ত মানে শেক্সপিয়র মোটামুটি আমার বাবার কাছে শুনেই আমাদের পড়তে হয় নাই। তারপর আন্না কারেনিনা, ওটাও আমার বাবা পড়ে শুনিয়েছেন। আর মেঘনাদ বধ কাব্য এখনো আমার কানে বাজে, আব্বা বলতো মেঘনাদ বধ সম্মুখ সমরে পড়ি, বীর চূড়ামণি বীর বাহু চলি যাবে গেলা জমপুরে অকালে কহ হে দেবী অমৃত ভাসিনী, কোন বীর বরে বড়ি পাঠাইলা রণপুনে রক্ষকুল নিধি রাঘুবাড়ি। মানে বাবা যে ভয়েসে পড়তো ওটা কানের মধ্যে এখনো বাজে, কারণ এতবার পড়েছে, মানে নিজে পড়েছে কিনা জানি না, নিজে পড়তে হয়নি, বাবার কাছ থেকে শুনে শুনে মোটামুটি মুখস্থ হয়ে গেছে। তো খুব সহজাত ভাবে এগুলো আমরা পেয়েছি, এবং আমাদের পরিবারের একটা ধরন আছে বোধহয়, তাদেরকে দেখলে আপনারা বুঝবেন যে এরা একটু ডিফারেন্ট। আমার বোনদেরকে বলেন, এবং আমরা বৈষয়িক না, বৈষয়িক পৃথিবী থেকে আমরা অনেক আলাদা। যে ফার্স্ট ডিভিশন পেতে হবে, ফার্স্ট হতে হবে, এর চেয়েও যেন বাবা বেশি করে শিখিয়েছেন সত্য কথা বলতে হবে, ভালো মানুষ হতে হবে, এই টিচগুলো আমরা বেশি পেয়েছি। তো যেটাই হলো, দুর্ভাগ্যক্রমে আমার বাবা, আমি যখন ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে উঠলাম, জার্নালিজমের চান্স পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চান্স পাওয়ার পরে সেকেন্ড ইয়ারে উঠলে বাবার ক্যান্সার। এবং ওটা আমাদের পরিবারকে কিন্তু একটা ধাক্কা দিল ভীষণ রকমের, কারণ হুট করে, এবং সেটা তার সেকেন্ডারি স্টেজ 3 মাসের মধ্যে মারা যাবেন। এটা শুনলে আমার এত মন খারাপ হলো যে প্রথমে বিশ্বাস করলাম না, অনেক রকম টেস্ট, অনেক কিছু জিজ্ঞেস করার পর জানলাম যে আসলে এই ক্যান্সার। কিসের ক্যান্সার হয়েছিল? ক্যান্সার, লাং ক্যান্সার। শেষ পর্যন্ত ওটা যে কোথায় প্রাইমারি ফোকাস ছিল, ওটা লাং ক্যান্সারই ধরা হয়, প্রাইমারি জায়গাটা আসলে খুঁজে পাওয়া যায় না। সেকেন্ডারি স্টেজে আবার একটা হাড় মানে বনে পৌঁছে যায়, যখন হাড়টা জোড়া লাগে না, তখন আর কি বোঝা যায় যে ভীষণ ক্যান্সার ছড়িয়ে পড়েছে পুরো শরীরে। বাবার মৃত্যুটা আসলে সহ্য করার মতো কোনো শক্তি আমাদের পরিবারের ছিল না, অনেক দিক দিয়ে প্রেশার আসলো। মানে আমার পড়াশোনা শেষ করার ব্যাপারটা, তখন কেবল সেকেন্ড ইয়ারে পড়ি, ওটা একটা কঠিন ব্যাপার হয়ে গেল। তো ওই সময়কার ঘটনা যদি মনে করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে ব্যাপারটা হলো, আমি ইউনিভার্সিটিতে ক্লাস করলাম না আর 3 মাস। তখন সবাই মিলে বাবা কেন্দ্রিক, সবার যা কিছু সব বাবার চারপাশে। আমরা বাবা জানতো যে 3 মাস তার, না সেটা তাকে জানানো হয়নি। ক্যান্সারও আমরা বলি নাই, কিন্তু সে অসুস্থ এবং সবসময় প্রতিনিয়ত বলতো আমার কি হয়েছে, আমার ট্রিটমেন্ট করাও, আমার ট্রিটমেন্ট হয়ে আমি ভালো হই না কেন। তো এগুলোর জন্য আর কি আমার বড় বোন যারা ডাক্তার, ওনারা বলতেন যে না না ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, আব্বা তুমি খাওয়া দাওয়া করো। ইন্ডিয়ায় পাঠানো হলো চিকিৎসা করানোর জন্য, কিছু থেরাপি, কেমোথেরাপি, রেডিওথেরাপি দেওয়া হলো। কিন্তু বাবাকে ক্যান্সার বুঝতে না দিলেও আমার বাবা তো বুঝতে পারতেন অনেক কিছু, বলতো যে এটা আসলে ক্যান্সার, সে নিজেই বলতো। তা না হলে এরকম অসুখ তো কখনো শুনি নাই। ক্যান্সার অ্যাকচুয়ালি আমার তখন মনে হতো যে একটা ক্যান্সার সোসাইটি করা দরকার, তখন কিন্তু আমার ভেতরে ভেতরে এমন ইচ্ছা করতো। বাবা কফ কাশিতে রক্ত যাচ্ছে, সে কাশছে, কষ্ট পাচ্ছে, এগুলো সহ্যের মতো কোনো বিষয় না আসলে। তখন যেটা ছিল, আমরা সবাই বাবার চারপাশে ছিলাম, এবং সবচেয়ে বড় কথা যে শেষ মুহূর্তে বাবা বলল যে আমি ঢাকায় আর থাকবো না, আমার ট্রিটমেন্টের দরকার নেই, দেশে নিয়ে যাও। তখন নিয়ে গেলে রাজবাড়ি। তো রাজবাড়ি আমাদের ওই বাড়িতে তখন কি হতো, প্রতিদিন 50-60 জন লোক তো আব্বার চারপাশে থাকতোই, 100-200 লোকও থাকতো আর কি। সবাই, আব্বা হচ্ছে কমন কাকা সবার, সবাই সেবা করতো আব্বাকে। আব্বা তো আনকনসিয়াস হয়ে গেছে তখনও, মানে সব মানুষ চারপাশে ছিল, বাবাকে দেখাশোনা করতো। ওই আর কি, এই ফিলিং গুলো বলা যাবে না আর কি, ফিলিং আসলে বলা যায় না। আমরা এসকেপ করতে চাই, আমি জানি যে এটা একটা সন্তানের জন্য এই জিনিসটা বলাটা কতটা কঠিন, এবং আমরা ওই মৃত্যু দিনটা নিয়ে আসলে কথাও বলতে চাই না। ওকে,
এটা তো ঠিক যে আপনাদের পরিবারে বাবার অ্যাবসেন্সটা অনেক বড়ভাবেই একটা ধাক্কা দিল, তাই না? সব দিক থেকে, মানসিকভাবে, ইকোনমিক্যালি আমি ঠিক জানি না কি অবস্থা, একটু শুনি তারপর। ইকোনমিক্যালি খারাপ খুব বেশি হয়নি, এই কারণে যে আমার বড় চাচাতো ভাই উনি ডাক্তার, বড়পা ডাক্তার, এরা আমাদেরকে কিছুটা মানিয়ে নিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, যার কারণে ইকোনমিক ব্যাপারটা চাইতে আসলে মানসিক ব্যাপারটাই আমাদেরকে বেশি প্রভাবিত করেছে, যে বাবা নাই এটা কেমন। এরকম হতে হতে যেটা হলো, আমি একটু আবেগপ্রবণ এবং একটু হুইমসিক্যাল, আমি কিছু পরীক্ষা ড্রপ দিলাম। স্বাভাবিকভাবে আমার মন এত বেশি খারাপ যে ওটা নিয়ন্ত্রণের ভেতরে ছিল না। যেটা হলো যে একদিন আমার মা খুব আমার উপরে রাগ করলো যে একটু গুছিয়ে ওঠা উচিত, বাবা মারা গেলে কি হবে, তাই বলে তো কিছু করা দরকার। আমার ইমিডিয়েট বড় বোন তিলোত্তমা, ও আবার আমাকে খুব ভালোবাসে, ও আমাকে খুব বকা দিল, তুই কেন এরকম হয়ে যাচ্ছিস, এত মন খারাপ করার কি আছে, এরকম বললে আমার খুব রাগ হলো। আমি রাগ হয়ে কাঁদতে কাঁদতে, মানে আমার চোখ দিয়ে পানি, আমি হাঁটতে হাঁটতে মোহাম্মদপুর থেকে হাঁটতে হাঁটতে আমি ইউনিভার্সিটিতে গেলাম। আচ্ছা, এটা ছিল ঘটনা। তো হেঁটে, তখন আবার আমার একটা অভ্যাস ছিল সিঁদুর দিয়ে টিপ নিতাম, সিঁদুর টিপ নিতাম, এবং সত্যি বলতে তখন দেখতে টেকতে ভালো ছিলাম। তো আপনি এখনো দেখতে মাশাআল্লাহ অনেক ভালো। সিঁদুর তো আপনাদের যেটা হয় যে বিয়ের পরে। না, আমি হিন্দু না, অ্যাকচুয়ালি আমি মুসলিম। ওকে, জয়শ্রী নাম, আই এম রিয়েলি সরি। আমি 71-এ জন্ম বলেই আমার এমন নাম, জয় বাংলা জয়শ্রী। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার জন্মটা 71-এ। ওকে। এবং সেটাও খুব ইন্টারেস্টিং ব্যাপার, পালিয়ে যে 71-এ পালিয়ে যে আমার জন্ম। আচ্ছা, পদমদি গ্রামে। ও, গ্রামে পালিয়ে গিয়েছিল পুরো পরিবার, ওখানে গিয়ে আপনার জন্ম হয়েছিল, সেই কারণে বাবা নাম রেখেছিল জয়শ্রী। আমি নিশ্চয়ই ফার্স্ট টাইম কনফিউজ না, এরকম অনেকেই কনফিউজ হয়েছে। ওকে, বলুন। অনেকে কনভার্টেড মুসলিম বলে করে। জি। তো টিপের কথা বলছিলেন আপনি। হ্যাঁ, তো টিপ নেওয়া ছিল। তো আমি বসে আছি, একটু দূরে দাঁড়ানো আর কি, একটা ছেলে আমার দিকে তাকিয়ে হাসছে। সে বলতেছে যে তোমার নাম কি, তুমি করেই বলছে। কোথায় এটা, কোন লোকেশনটা? ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিতে অফিস রুমে। আচ্ছা। হাসতেছে, তো আমি হাসলে আমার কিন্তু মন খারাপ, আমি কাঁদছি বা কারো কাছে অভিযোগ করছি যে আমার লাইফে অনেক কষ্ট, আর সঙ্গে বোধহয় এগুলো বলছি। তো সে হাসছে, খুব সুন্দর নির্মল একটা হাসি। সত্যি বলতে এরকম একটা হাসি আমি ক্লাস 6-এ যখন পড়ি, এরকম একটা হাসি দেখে আমি সেই ছেলেটাকে খুব খুঁজে বেড়াতাম, আজও খুঁজে পাই নাই। বাই দ্য ওয়ে, প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা ব্রেক নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে জয়শ্রী জামান, যিনি তার জীবনের গল্প এখানে বলতে এসছেন। জয়শ্রী জামানকে অনেকেই চিনবেন যারা ডেইলি প্রথম আলো পড়েন, এবং জয়শ্রী জামানকে নিয়ে কিছুদিন আগে আমি একটু বলতে চাই। 8ই সেপ্টেম্বর 2015 তাকে নিয়ে প্রথম আলো একটি অনেক বড় একটা রিপোর্ট করেছিল। রিপোর্টের শিরোনাম ছিল ফাইট করে বাঁচতে হবে। যারা ওটা পড়েছেন তারা তো জয়শ্রী জামান সম্পর্কে মোটামুটি জানবেনই, কিন্তু আজকে যে জয়শ্রী জামানকে আমরা এখানে আবিষ্কার করছি সেটা পুরোপুরি বলা যেতে পারে, অনেক বিষয়ই হয়তো বা সেখানে আসেনি। এবং আমি প্রথম আলোকে স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই আজকের এই অনুষ্ঠানটি থেকে, কারণ প্রথম আলো এরকম একটা রিপোর্ট না করলে আজকে হয়তো জয়শ্রী জামানকে আমি হ্যালো 8920 নিয়ে আসতে পারতাম না। তো আমাদের সবারই শোনা উচিত যে আজকের এই জীবনের গল্প আমাদের ব্যক্তিগত জীবনের জন্য অনেক বড় একটা পাথেয় হবে। আমরা ফিরে আপনার কাছে আবারও ফিরছি। আমরা যে জায়গাটিতে ছিলাম, যে কোন এক ভদ্রলোকের হাসিটা আপনার কাছে নির্মল হাসি মনে হচ্ছিল, তারপর তো ওই হাসি দেখে আমি মোটামুটি মুগ্ধ, আমার খুব ভাল লাগলো। কিন্তু এটা এমন কিছু না, আমার মনে হলো যে আমি এই হাসি আরো আগেও দেখেছি, আমার মনে হলো। কিন্তু সে আর কি আমার সঙ্গে কথা বলছে, প্রথম কথাটাই ছিল এটা যে তোমার চোখ দুটো খুব সুন্দর, মানে প্রথমে এইভাবে অ্যাড্রেস করে ফেললো, প্রথমে এই কথা বললো। তো বলার পরে আমি বোকার মতো তাকিয়ে থেকে আমি বললাম যে আমিও তখন কি যেন একটা একটু অ্যাডাল্ট উত্তর দিলাম, আমি জানি সবাই বলে। ওকে ওকে। তো এটা বলার পরে তার ভালো লাগে নাই, তখন সে বলছে বাঙালির অবজারভেশন স্কিল খুব ভালো মনে হয়, তোমার চোখ তো ছোট, সুন্দর চোখ মানে তো বড় চোখ, চোখ তো ছোট। ওকে, সে আসলে এক্সপেক্ট করেনি ধরনের একটা উত্তর আসবে। তো যাই হোক, আবার একদিন আমার সঙ্গে দেখা হলো, আমাকে বললো আমাকে একদিন একটু সময় দাও, তোমার সঙ্গে একটু কথা বলবো। আমি বললাম ঠিক আছে। তো আমি কখন কথা বলবো, বলে যে বুধবারের দিন সকাল 7টায় আসবা। তখন আমি দেখলাম, হিসাব মিলাই দেখলাম যে বুধবারে 8টার দিকে আমার একটা ক্লাস আছে, একটু আগে আসা যাবে। তো ইউনিভার্সিটিতে এসে দেখি যে সেদিন কুয়াশা পড়ে আছে, একদম কুয়াশায়
এমন অবস্থা যে কাক পক্ষীও বোধহয় আসে না, তাও আমি 7টার সময় কি মনে করে চলে এসেছি। তারপরে আসার পরে আমার মনে হলো যে এই ধরনের বললো আর আমি চলে আসলাম, আমার নিজের কাছেও কেমন একটু লাগলো। তারপরে যা হোক সে কিন্তু দেরি করেই আসলো। আসার পরে সেই সময়টাতে কি পরিচয়টাকে আবিষ্কার করতে পেরেছিলেন ভদ্রলোকের, যে উনি কোথায় থাকেন বা কি করেন? হ্যাঁ, ইউনিভার্সিটিতে আমি জানলাম যে আমাদের 2 ইয়ার সিনিয়র, একই ডিপার্টমেন্টের। কথা তেমন কিছু হলো না, নর্মাল কথা টথা হলো। তো কথা হওয়ার পরে যেটা আমার কাছে ইনফরমেশন সে দিল সেটা হচ্ছে যে সে বড় হয়েছে সৎ মায়েদের অত্যাচারে, মায়েদের প্লুরালে বলে আমাকে আবার বলল যে আমি কি বলেছি সৎ মায়ের না, কিন্তু সৎ মায়েদের। আমার মন খারাপ হলো খুব। সৎ মা আছে এটা আমার কাছে কোনো ফ্যাক্টর না, আমার কাছে মনে হলো যে সৎ মায়েদের অত্যাচারে বড় হচ্ছে এবং তার চেহারা এত সুন্দর, এমন এক মানে আপনি দেখলে কি বলবেন, হয়তো অনেকেই তাকে দেখে থাকবে, এত অমায়িক একটা ছেলে, এরকম তার জীবনটা তাহলে কেমন, এই কষ্টটা কিন্তু আমার লাগলো। লাগার পরে আমি বললাম যে একদিন আমার মাকে আপনাকে দেখাতে নিয়ে যাব। আচ্ছা, এটা বললাম। তখন কি আপনি ইউনিভার্সিটিতে থেকেই ক্লাস করতেন? কোন হলে থাকতেন তখন? আমি শামসুন্নাহার হলে ছিলেন। আচ্ছা, তো সে বলল যে ঠিক আছে তোমার মাকে একদিন দেখতে যাব। তো আমি ভাবলাম যে এটা আসলে কথার কথা, উনিও ভুলে যাবে আমিও ভুলে যাব, কোনো সম্পর্ক তো কিছু না। কিন্তু সত্যি একদিন আমাকে বলতেছে এসে, আমি সেমিনারে আছি, বলে যে আজকে যাব তোমার মাকে দেখতে। আমি বললাম ঠিক আছে চলেন। তো নিয়ে গেলাম। নিয়ে গেলে কি হলো আমি জানি না, আমার মা খুব মুগ্ধ, আমার বোনরাও খুব মুগ্ধ, 2 বোন ছিল, আর তাকে দেখলে মুগ্ধ হওয়ার মতোই। এতক্ষণ নিশ্চয়ই ভদ্রলোকের নামটা আপনি নিশ্চয়ই জেনেছেন, তো আমাদেরকে যদি নামটা বলতেন। তার নাম আলিমুল হক টিপু। আলিমুল হক টিপু আপনারই ডিপার্টমেন্টের 2 বছরের সিনিয়র বড় ভাই। জি, ওকে, বলুন তারপর কোন হলে থাকতো ভদ্রলোক? সে হলে থাকতো না, তার বাসা ছিল এখানে, ঢাকাতেই বাসা ছিল। ওকে, বাবার কাছে থাকতেন। তারপরে যেটা হলো সে 1 মাস 6 দিন মাঝে মাঝে এরকম দেখা টেখা হয়, কথা হয়। তারপরে একদিন আমাকে বলল যে জয়শ্রী তুমি যদি কিছু মনে না করো, আগামী বৃহস্পতিবারে আমি এরকম বিয়ে করতে চাই তোমাকে। তা আমার খুব অবাক লাগলো যে এটা কি ধরনের কথা, মানে আপনাদের মধ্যে প্রেমও হয়নি কিছু না? একটু ভালো লাগা, বুঝতে পারা, এইটুকুই। 1 মাস 6 দিন পরিচয়ে মানুষ কি বুঝবে, ওইটুকুই। তো আমি আবার মজা করে বললাম যে ঠিক আছে বৃহস্পতিবারে কি দরকার, আজকেই না কেন। আমি মজা করে বলেছি। তো মজা করে বললে সে সিরিয়াস হয়ে গেছে, বলে তুমি কি এটা সিরিয়াসলি বললা? আমি বললাম যে হ্যাঁ আমি সিরিয়াসলি বললাম। সে সত্যি সেই সোমবারে, বৃহস্পতিবারের আগে আর কি, সে ওই দিনই সে বিয়ে করতে চাইলো এবং আমিও বেশ মানে মন যা চাইলো তাই করলাম। ঠিক আছে, সে বলছে সত্যি তার সঙ্গে আমার বিয়ে হলো মগবাজার কাজের অফিসে। 1 মাস 6 দিনের পরিচয়ে ইউ গাইস গট ম্যারিড। হ্যাঁ, মানে আপনি তো আপনার সম্পর্কে, শৈশব সম্পর্কে যতটুকু জেনেছি তাতে আমার কাছে মনে হয়নি যে ইউ আর নট দ্যাট কাইন্ড অফ অ্যাডভেঞ্চারাস। মানে মনে হইলো তো ঠিক আছে বঙ্গোপসাগরের সমুদ্র দেখতে চলে গেলাম, কিংবা নেপালে পাহাড় জয় করতে চলে গেলাম, ব্যাপারটা এরকম ছিল না। মার সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে ব্যাপারটা শেয়ার করেছিলেন? হ্যাঁ, মা তো খুব পছন্দ করেছে। তোমার ফ্যামিলি থেকে একটা গ্রিন সিগন্যাল ছিল? হ্যাঁ, গ্রিন সিগন্যাল ছিল, মা পছন্দ করত। কিন্তু মানে এরকম, আর আমার আগে তো আরো 2 বড় বোন ছিল, আমি তো ওদের কথাও না ভেবে সে বলছে আমি কতটা মানে এটা পুরোপুরি আবেগতাড়িত ব্যাপার। আমি বললাম যে ঠিক আছে আজকেই, এবং সত্যি সত্যি বিয়ে, এবং বিয়েটা হলো হচ্ছে 555 টাকার দেনমোহর। 555 টাকা? মানে কত সালে থেকে, ব্রিটিশ আমলে নাকি তার আগে? এবং এটা এতই মজার, শায়েস্তাকার আমলে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত, তো সেই আমলেও যদি হতো ঠিক আছে, এটা মেনে নেওয়া যায়। 555 টাকা মাত্র? হ্যাঁ সেটাই, কারণ আমার মনে হতো এটাই আর কি, যে সে আমাকে পছন্দ করে, সে আমাকে ভালোবাসে, ইটস এনাফ। এটা কি ওই ঠিক করেছিল নাকি আপনি? সে, আমি প্রথমে বললাম 1 টাকা, সে আবার যে কাজী ছিলেন উনি বললেন 1 টাকা তো এটা খেলো দেখা যায়। সে বলল যে ইসলাম, সে কথায় কথায় ইসলামকে ভাঙিয়েছে। সে বলল ইসলামে আছে যে যেটুকু সামর্থ্য তার মধ্যে নাকি দেনমোহর দিতে হয়। আমি অত কিছু ইসলামের মধ্যে গেলাম না, কোনো কিছুর মধ্যে গেলাম না। আমি বললাম যে যা খুশি তাই, আপনি বলে দেন যে কত হতো। তখন আপনি? হ্যাঁ, আচ্ছা। তো 555 টাকা, এবং বিয়ের পরে অনেকদিন পর্যন্ত আমি আপনি করেছি, এবং মাঝে মাঝে সে রেগে যেত যে আমি এখনো কেন আপনি বলছি, এরকম আর কি। বিয়ে হলো আপনাদের 555 টাকা দেন, হলো 555 টাকা খাবে। তারপরে যেটা হলো, তার আমার প্রতি অত্যন্ত বেশি মানে মায়া, সে চলে আসে, আমাদের বাসায় চলে আসে। আমি জানলাম পরে, আমি তখন জানতাম না যে সে আসলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারে, সেকেন্ডও হতে পারে, ফার্স্ট ক্লাস সে পাবেই। বিয়ের আগেও আপনি জানতেন না এটা? না, আমি জানতাম না। ভেরি ইন্টারেস্টিং। আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করছি বারবার, সেটা আসলে পুরো ঘটনাটাকে আবিষ্কার করার জন্য। আপনি বাসায় জানালেন বিয়ে করার পরে?
হ্যাঁ, ওই দিন রাত্রি। বাসা থেকে রিয়াকশন কি ছিল? বাসায় যেটা রিয়াকশন হচ্ছে যে আমরা তো রাজিই ছিলাম, তোমাদের এভাবে বিয়ে করার কি দরকার, এটা। আর আমার সেজ আপু যেটা করলো সেটা হচ্ছে যে আমাকে খাওয়াই দিল, কিন্তু খুব রাগ, তাদের মনটা একটু খারাপ হয়েছে, বেশি কিছু বলে নাই। হ্যাঁ, আর ওর ফ্যামিলিতে? আর ওর ফ্যামিলির কথা আমি বলি, ওর ফ্যামিলিতে ও তখন জানায় নাই, কয়েকদিন পরে দেখি ওর বড় ভাবি আছেন একটা, সেই ভাবি আমাকে একটা জেসমিন সেন্ট আর একটা শাড়ি পাঠিয়েছে। আচ্ছা। তো পাঠানোর পরে আমাকে বললো যে ভাবির নাকি সন্তানহীনা একটা বাচ্চা অ্যাডাপ্ট করেছে এবং এই ভাবি আমাকে খুব স্নেহ করবেন, এরকম তথ্য দিলেন। কিন্তু যেটা আমি দেখলাম যে তার এমন অবস্থা যে সে আমাদের বাসায় আসবে, আমাদের বাসায় থাকবে, তার আর পড়াশোনা নাই। হ্যাঁ, তখন আমার মনে হলো যে ঘর জামাই হওয়ার চেষ্টা করছে। না, তার তো স্বেচ্ছায় ঘর জামাই না, তার পড়াশোনা তো শেষ হয়ে যাবে, এইটা আমার মনে হলো। তখন আমি বললাম যে আমি একটা কথা বলি, আমি তাকে বললাম যে কোনো চিন্তা নেই, আমি কাল পরশু তোমাদের বাড়িতে চলে যাব। তো বলে যে তুমি আমাদের বাড়িতে চলে যাবো? আমি বললাম যে হ্যাঁ। বাসার ঠিকানা আমি কোনোভাবে কালেক্ট করলাম, ভাবির কিভাবে যেন ফোন টোন কালেক্ট করার পর যেটা করলাম, ওই ভাবির দেওয়া ওই নীল শাড়িটা পরলাম আর চলে গেলাম ওদের বাড়িতে একা একাই। যে ওর বাবাকে সালাম করে বললাম যে আমি হচ্ছে এ বাসার ছোট বউ, আর কোনো ঝামেলা নাই, আমি এসে গেছি। তো তারা আমাকে কেন জানি খুব পছন্দ করলো, কিছুই বললো না, খুব ভালো তারা। মানে টিপুর ওই বাসায় খুব হোল্ড ছিল আর কি, যেহেতু ওদের বাসায় একটা বই ছিল ওই বাসায়, তো তারা আমাকে খুব উষ্ণ অভ্যর্থনাই দিল, কোনো অসুবিধা হয় নাই। উনি কি পরিবারের বড় সন্তান ছিলেন? ছোট, সবার ছোট? সবার, কিন্তু অন্য মায়েদের সন্তান আছে, মানে ওই মায়ের পক্ষ থেকে ছোট ছিলেন। আচ্ছা, কোথায় থাকতেন ঢাকাতে? ঢাকায় সিভিল এভিয়েশনের ওখানে একটা বাসা নিয়ে থাকতো। তো ওখানে আর কি বেশ ভালোই লাগতো আমার, কারণ আমি এরকম পারিবারিক পরিবেশ আমার খুব ভালো লাগতো, অনেক ভাই বোন সবাই মিলে আছে। আর বিশেষত টিপুর স্টেপ মাদারের যে মেয়েটা ছিল তুলি, ওটা আমার চারপাশ দিয়ে খুব ঘুরতো, ওটাকে খুব মায়া লাগতো। আমার কাছে না পুরো বিষয়টা না ছবির মতো মনে হচ্ছে, যে এই কারণে যে বিয়ে করা তো একটা বিশাল রেসপন্সিবিলিটির ব্যাপার, এবং এটা দুজনেরই পরিণত বয়স বলা যেতে পারে। সেই সময় ইউনিভার্সিটিতে পড়ছেন আপনারা, কিন্তু কতটা অ্যাডভেঞ্চারাস, মানে দুজনেই করে ফেললেন, দুজনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জায়গা থেকে একটা প্রচুর রেসপন্সিবিলিটি থাকার কথা ফ্যামিলিতে কন্ট্রিবিউশন করার জায়গাতে, সেটা নিয়েও একবার চিন্তা হলো না? আপনি গিয়ে সালাম করে বলে ফেললেন যে আমি আর কোনো টেনশন নেই, আমি বাড়ির ছোট বউ বা ওরকম কিছু একটা এসে গেছি, আপনার বাড়ি থেকেও রাগ করে খাইয়ে দেওয়া হচ্ছে, সবকিছু মিটমাট। এটা নাটকের মতো মনে হচ্ছে যে হাউ ইট ইজ পসিবল। হ্যাঁ, অ্যাকচুয়ালি নাটকের মতো। এবং আমার ফ্যামিলির ব্যাপারটা যেটা ছিল, বাবা নাই, মানে আমার কিন্তু কোনো গার্ডিয়ান নাই। জি। যেহেতু আমরা 4 বোন, আমার বড় চাচাতো ভাই একটু দুঃখ পেয়েছিলেন, উনি খুব রিয়াক্ট করেছিলেন, বলছিলেন যে এগুলো বিয়েটি আমি কেন করলি, এগুলো করার কোনো মানে নাই, এগুলো মানি না, এরকম বড় চাচাতো ভাই খুব রিয়াক্ট করেছিলেন। এমনি আপন বোন যারা, তারা রিয়াক্ট করার মতো, আমাকে কিছু বলার মতো না, কারণ জানতো যে এমনিতেই মন খারাপ, নানান রকমের মন খারাপ, এখন আমাকে বকা টকা দিয়ে কোনো লাভ নেই। আর মা তো আসলে ভেঙে পড়া মানুষ। আমাকে এমনিতে কোনো প্ল্যান কি ছিল যে বিয়েটা এখন করে রাখছি, পরবর্তীতে যখন পাবলিশড হবো তখন সংসার করব, নাকি ঠিক আছে এটাও কোনো প্ল্যান ছিল না, ধাম করে চলে গেলাম, এরকম একটা ব্যাপার? আসলে পুরো ব্যাপারটা একটা ইমোশন ছিল, ধাম করে চলে গেলাম, কোন রকম কোনো প্ল্যান বা কিছু নেই, কোনো ব্যাপার না। কিন্তু যেটা আমার মাথায় ছিল যে সেটা হচ্ছে পড়াশোনা কন্টিনিউ করব, আস্তে আস্তে চাকরি করব, এটা আমার মাথায় ছিল। ওকে, তো গেলেন আপনি নতুন সংসার, তারপর? নতুন সংসার, ওখানে কিছু বিচ্ছিন্ন ব্যাপার ছিল যে আমি অ্যাকচুয়ালি ওখানে অ্যাডজাস্ট করে গেছি, সবসময় অ্যাডজাস্ট করার মতো না, কারণ আমাদের ফ্যামিলিটা যেমন ছিল ওদের ফ্যামিলিটা আসলে ওরকম না, ওটা আমি খুব তাড়াতাড়ি বুঝে গেলাম। যেমন আমাদের ফ্যামিলিতে আমি কখনো দেখি নাই কারণ আমি দুর্নাম করতে, কখনো কাউকে খোঁচা দিতে আমি দেখি নাই। আমাদের বাসা ছিল কোয়াইট একটা লিটারেট ফ্যামিলি। আর ওখানে যেটা আমি দেখেছি, ওর মামাতো বোনরা এসে আমাকে নিয়ে মন্তব্য করছে, তো যেগুলো সহ্যের বাইরে আর কি, এগুলো আমি পছন্দ করি না, আমার ভালো লাগে না। আলাদা কোথাও থাকতে পারবো, কিন্তু এই খোঁচাখুচির মধ্যে আমি থাকতে পারবো না। বাই দিস টাইম 1 বছরের পরে মন হবে আর কি। তখন যেটা হলো সেটা হচ্ছে যে ওই যে একটা বাস্তবতা, এই বাস্তবতা তো আর আমি বুঝি নাই। বাচ্চা হওয়ার ব্যাপারটা যে একটা এত বড় যুদ্ধ, সব যুদ্ধ বুঝতে পারছি, কিন্তু ওই সময় আমি সিকও হয়ে গেলাম ভীষণ রকম। আর আমার একটা অসুখ ছোটবেলা থেকে ছিল, সেটা হচ্ছে যে আমার ব্লাড হিমোগ্লোবিন খুব কমে যেত, না খাওয়ার কারণে অনিয়ম হয়ে যেত, তার জন্য ব্লাড হিমোগ্লোবিন কমে যেত। তারপরে মন হবে আমি খুব সিক হয়ে গেলাম, অসুস্থতা। এটা কিন্তু একটা ব্যাপার যে আমার শরীরটা কখনোই ভালো থাকে নাই তখন থেকে। তো মনমনের জন্মের সময় যে আমি এত বেশি সিক হয়ে গেলাম যে
কল্পনাই করা যায় না। পড়াশোনাটাও তখন একটু বিঘ্নিত হলো। অনার্স কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মাস্টার্স পরীক্ষাটা মনে হয় আমার ওই সময়ে। সে সময় আপনার হাজবেন্ডের রেজাল্ট কি ছিল? উনি ফার্স্ট ক্লাস সেকেন্ড। ফার্স্ট ক্লাস সেকেন্ড হলেন। যেটা আমার কাছে তার ভেতরে আমি প্রায় দেখতাম, যেটা মেলাতে পারতাম না তার সঙ্গে। খুব ধর্মের কথা বলতো, কিন্তু দেখা যেত সে নামাজ পড়ছে না। ওকে ওকে। দীর্ঘদিন নামাজ পড়ে না, এবং আমি বলতাম যে নামাজ পড়ো না কেন, এত ধর্মের কথা বলো, নামাজ পড়ছো না। তারপরে কিছুদিন পরে দেখি নামাজ পড়ে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এত ধর্মের কথা বলে তার জীবনের সঙ্গে তো সেটা মিল থাকতে হবে, জি, প্র্যাকটিসে থাকতে হবে। হ্যাঁ, কোনোভাবে অ্যাডজাস্ট হয় না। তারপরে যেটা বলছিলাম যে মনমনের জন্মের সময় আমি আর থাকবো না ওদের কাছে, কারণ আমি বুঝতে পারছি যে এখানে আসলে আমি অ্যাডজাস্ট করতে পারবো না, আমার মেন্টালি আমার ভাল লাগে না। তো তখন সে কোঅপারেট করলো। মোহাম্মদপুরে একটা বাসা নিলাম, ওখানে থাকলাম। মোহাম্মদপুরের বাসাটার কাছেই আমার মা থাকতেন, তিনতলা একটা ফ্ল্যাটে থাকতেন। আমার বড় বোনের তিনতলার ফ্ল্যাটে থাকতেন। মা আমাকে একটু দেখাশোনা করতেন, মা আমাকে অনেক ভালোবাসতেন। আর মনমনের জন্ম হলো। মনমনের জন্ম হওয়ার পরে যেটা হলো যে ওকে নিয়েই আমার সবকিছু হয়ে গেল। আমার কিন্তু মাস্টার্স পরীক্ষা গ্যাপ হয়ে গেল, দিতে পারলাম না তখন। ওকে নিয়ে থাকতাম, আর আমার খুব ভাল লাগতো। মানে বাচ্চা তো মানুষের এমনি ভাল লাগে, আর ওকে নিয়ে তো বলার বাইরে। মানে আমার এত ভাল লাগতো, মানে ওর প্রতিটা হাসি, ওর প্রতিটা নড়াচড়া, তারপরে সবকিছু যেন আমার কাছে কেমন নতুন নতুন, আর কল্পনাই করা যায় না, এত ভাল লাগতো। আর সবচেয়ে ভাল লাগতো ওকে আমি মাঝে মাঝে এরকম গলায় ধরে বলতাম আমার গলার মালা। ও তখন খুব জোরে জোরে হাসতো আর কি, গলায় ধরার সাথে। মনমনের যেটা ব্যাপার ছিল, আমি খুব যত্ন করতাম, যত্নের কোনো শেষ নেই আর কি। সবাই আমাকে বলতো যে এত যত্নের কোনো মানে নাই আর কি। কারো কোলে দিতাম না, কিছু না, সারাক্ষণ আমার কোলে থাকতো। আর ও যখন আস্তে আস্তে বড় হলো, ওর একটাই ডায়লগ ছিল, আমি যদি বসতাম বলতো, আম্মু তুমি বসছো কেন, তুমি উঠে পড়ো, আম্মু তুমি বসবা না, তুমি আমাকে কোলে নাও, তুমি আমাকে কোলে নিয়ে হাঁটো, হ্যাঁ এরকম। তারপর আমি কিছু খেতে গেলে, আম্মু তুমি খাবা না, তুমি এখন খেতে পারবা না, তুমি তো এখন আমাকে কোলে নিবা। মানে সে সম্পূর্ণ এই বাচ্চাটার যেটা ব্যাপার ছিল, সে আমাকে এক চুল ছাড়তে চাইতো না এক সেকেন্ডের জন্য। এবং আমি ইউনিভার্সিটিতে যখন আমি মাস্টার্স পরীক্ষা দিলাম, তখন আমি তাকে বাসায় কারো কাছে রেখে না যেয়ে আমি যখন ফর্ম টর্মের কাজগুলো করতাম, ওকে কোলে নিয়ে আমি ওই ফর্ম তুলতাম, তারপরে সবকিছু, এবং মাঝে মাঝে ইউনিভার্সিটিতে ক্লাস করতে ওকে নিয়ে আসতাম। তখন কি মানে হাজবেন্ড জব করছে, রাইট? জি। ওকে, কোথায় জব করছে? ইত্তেফাকে ছিল। ইত্তেফাকে জয়েন করে ফেলেছে তখন। ওকে। সে চাকরি করছে, তার যেটা ব্যাপার ছিল, ইত্তেফাকে থাকা অবস্থায় তাকে আমি একটা মানুষ হিসাবে, সে ভালো ছিল, তাকে আমি দেখি নাই যে তার কোনো দোষ ত্রুটি তেমন দেখি নাই, কিন্তু কিছু কিছু ব্যাপারে আমার মনে হতো সে ক্রুয়েল। ক্রুয়েল যেমন আমার সঙ্গে ক্রুয়েলটি গুলো বেশি প্রকাশ পেত। এরকম কোন স্টোরি কি আছে? হ্যাঁ, এরকম স্টোরি আছে। এটা যে আমি একদিন রান্না করছি, মনমন কাঁদছে। হ্যাঁ, ও তো আমাকে যাচ্ছে, খুব কাঁদছে। তো আমি কাজের বুয়াকে বলতেছি যে একটু মনমনকে ধরেন, আমি তাড়াতাড়ি রান্নাটা করি। সে জাস্ট আমাকে 2-4টা ধমক দিয়ে, আমি কেন রান্না করছি, মনমন কেন কাঁদছে, সে রাত 12টার সময় চলে গেল, বাসা থেকে বের হয়ে গেল। এটা কি ফর দ্য ফার্স্ট টাইম বাসা থেকে বের হয়ে যাওয়া? হ্যাঁ। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা ছোট্ট ব্রেক নিতে চাই। যারা প্রথম আলো পড়েছেন 2015 সালের 8ই সেপ্টেম্বরের প্রথম আলো, বিশেষ করে মাত্র কিছুদিন আগের ঘটনা, ফাইট করে বাঁচতে হবে এরকম একটা শিরোনামে, ওখানে আমাদের যিনি আজকে এখানে অতিথি হয়েছেন জয়শ্রী এবং তার সন্তানদের নিয়ে যে রিপোর্টটি বের হয়েছিল, তারা কিছুটা হলো আমাদের এই আজকের স্টোরিটা জানেন। কিন্তু আজকে আমরা জয়শ্রীকে যতটা বৃহৎ আকারে আবিষ্কার করছি, সেটা আরো একটু ভিন্ন মাত্রা দেবে জয়শ্রীকে জানার জন্য। আজকের এই গল্পটি আমাদের জন্য যে কত বড় অনুপ্রেরণার, সেই জায়গাটিতে আমরা একেবারে শেষ পর্যন্ত শুনলেই বুঝতে পারবো। এই ফাঁকে আপনাদের সবাইকে বলছি, যাবার ফিরে আপনি বাসা থেকে বের হয়ে যাওয়ার ঘটনা বলছিলেন। জি, আপনি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলেন তার ক্রুয়েলটির কথা। ক্রুয়েলটির কথা অনেক আছে। যেমন সে, আমার মা অসুস্থ সেই সময় আর কি, যখন মনমন ছোট্ট, মনমনকে অনেক আদর করতো। মা আইসিইউতে ছিল, তখন মাকে আমি দেখতে যাব, আইসিইউতে থাকার কথা শুনে তার জন্য সে প্রচন্ড রিঅ্যাক্ট করলো। তার মেজাজ খুব খারাপ, আমার সঙ্গে কথাই বলে না। আবার মা অসুস্থ, আমার মন খুব খারাপ। এমন সময় আমাকে একদিন 2 কেজি কই মাছ নিয়ে আসলো, তাজা। ওটা আমাকে কাটতে হলো রাত্রেবেলা মনমনকে নিয়ে। এবং ব্যাপারটা হচ্ছে যে আমি জীবনে মাছ কাটি নাই, মাছ একটা দৌড় দিয়ে চলে যায়, আবার সেটা ধরে এনে কাটার পরে যেটা আমার অবস্থা হয়েছিল যে হাত ফুলে গেল। আর যেটা ছিল তার আরো ক্রুয়েলকে আমি পরে দেখেছি, সেটা হচ্ছে তার একটা বোন আমার কাছে থেকে কিছুদিন পড়াশোনা করেছিল, সৎবোন, যেহেতু তার স্টেপ মাদার অনেক, পলি নাম ছিল। তো পলির সামহাউ কোন একটা ওদের পারিবারিক, আমি এত কিছু বলতে চাই না, কারণে পলির উপরে তাদের খুব রাগ। এই কারণে
পলির যখন একটা বেবি হলো, সেই বেবিটা মৃত, স্টিল বর্ন একটা বেবি হলো এবং পলিও মারা যাচ্ছে। এটা শোনার পরে আমার খুব মন খারাপ হলো, আমি পলিকে দেখতে যাব। কোনো কথা নেই, আমার অনেক মন খারাপ। তো আমাকে বললো, পলিকে যদি তুমি দেখতে যাও তাহলে আর ফিরে এসো না। মানুষ রাগ করতে পারে, অনেক কিছু করতে পারে, অসুস্থতার সঙ্গে তো রাগ হয় না। এটা যখন দেখলাম আমার তার ক্রুয়েলটি আমি বুঝতে পারলাম যে সে ক্রুয়েল। তারপরে আরো একটা জিনিস, সে ছোটবেলা তার দাদির কাছে নাকি মানুষ হয়েছে এবং দাদি গো বলে নাকি সে দাদিকে ধরে রাখতো। সেই দাদি যেদিন মারা গেল, দাদিকে কবর দিয়ে এসে তারা তাস খেলতে বসলো, আনন্দের বন্যা। সে, তার ভাই এবং তার এক চাচা, তারা মিলে তাস খেলতে বসলো এবং আমার মনে হলো কি আনন্দ তাদের। একটা মানুষকে কবর দিয়ে এসে দাফন করে এসে তারা আনন্দের সঙ্গে তাস খেলছে। তো এগুলো আমার কাছে স্ট্রাইক করেছে যে সে মানুষ হিসেবে ক্রুয়েল। তো আমার যেটা সবচেয়ে বেশি তার জন্য মায়া লাগতো শুরু থেকেই, যে তার মা নাই। এই জিনিসটা আমার মনে হতো যে মা নাই মানে সে আসলে কিছু শেখে নাই জীবনে, সে স্নেহ ভালোবাসা পায়নি, স্নেহ ভালোবাসার মর্যাদা সে বোঝে না, কিছুই সে বোঝে না। এই কারণে আমি তার বেশিরভাগ ব্যাপারগুলো আমি অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করতাম। কোনো কিছুর ব্যাপারে যদি আমাকে দোষ দিত, আমি বলতাম আমারই দোষ, সে ভালো। আমি সবসময় এরকম ভাবে করতাম। আরো ব্যাপার আছে, আমার বললাম না যে আমার প্রায় ব্লাড নিতে হয়, এখনো নিতে হতো। কিছুদিন আগে স্বাস্থ্যে কি ব্লাড হিমোগ্লোবিনটা এখন একটু ভালো। তো সে কি করতো, আমার যখন ব্লাড হিমোগ্লোবিন একদম কমে যেত, আমার বড়পার বাসায় আমাকে পাঠিয়ে দিত। পাঠিয়ে দিলে আমার বড়পা ডাক্তার, সে ব্লাড অ্যারেঞ্জ করে আমাকে ব্লাড দিত। দেওয়ার পরে আমি ফিরে আসতাম একা একা। কোনোদিনও এই ব্যাপারে কোনো সহযোগিতা করতো না সে। আমার বোন খুব মন খারাপ করতো যে আমার বোনটা আসছে ব্লাড নিয়ে, আবার তো ওদেরই সেবা দিতে যাবে, কিন্তু কোনোদিন তো তোর কাছে কাউকে আসতে দেখি না। মনমন হওয়ার পরে যেটা হলো, মনমনকে নিয়েই থাকতাম। মনমন ওর একটা বড় করে একটা ফার্স্ট বার্থডেটা করলাম আমরা অনেক ভালো করে। এটা আমার উৎসাহেই হলো। আমি বললাম যে না, মনমনের একটা সুন্দর জন্মদিন করব, ফার্স্ট বার্থডে। তো সেই বার্থডে অনেক ভালো করে করা হলো। ওখানে অনেক মানুষ, রাহাত খানও ওখানে গিয়েছিলেন। রাহাত খান ইত্তেফাকের বড় বড় উঁচুদর ব্যক্তিত্ব আসছিলেন তখন। তো সেই বার্থডে করা এবং মনমনের উপরে যেটা ছিল আমার ফুল কনসেন্ট্রেশন, তারও ভালো কনসেন্ট্রেশন ছিল। কিন্তু যেটা করতো, এই মনমন যখন ছোট্ট, তার এই জিনিসটা আমাকে কোনোভাবেই সে কোনো কোঅপারেট করতো না। প্রথম দিকে একটুখানি করতো, যেটা করতো অনেক রাত্রে বাড়িতে ফিরতো, বাসায় ফিরতো, আমার অনেক কষ্ট হতো। এগুলোর ব্যাপারে কোনো কনসিডারেশন কখন ছিল না। তো মনমন হওয়ার পরে প্রথমে আমরা একটা বাসায় ছিলাম মোহাম্মদপুরে। যেহেতু আমার মা আমাকে একটু বেশি আদর করতো, আর মার কাছে আমি একটু বেশি যেতাম, এটা তার ভালো লাগতো না। এটা নিয়ে রাগ করে সে যাত্রা বাড়িতে বাড়ি নিল। ওখানে থাকতাম একা একা, বাচ্চাদের মনমন, আমি আর একটা কাজের মেয়ে ছিল, সে ছিল। তো থাকতে থাকতে তখন আমি বললাম, তখন আমি মাস্টার্স পরীক্ষা দেই নাই। তো আমি বললাম যে আমি তো মাস্টার্স পরীক্ষা দিব, আমি মায়ের কাছাকাছি যাব। এটা বলার পরে মোহাম্মদপুরে আবার বাসা নিল। নেওয়ার পরে ওই যে আমি মাস্টার্স এর ফর্ম টর্ম ফিল আপ করে মাস্টার্স পরীক্ষা দিলাম। তারপরে ওই পরীক্ষা দেওয়াও শেষ, সঙ্গে সঙ্গে সে বলল যে না, তোমাকে আর এখানে থাকা যাবে না, উত্তরায় বাসা নেই। মনমন তখন বয়স কত, 3 বছর। মনমনকে হলি চাইল্ড স্কুলে ভর্তি করাই দিল, নার্সারিতে। আমার মনে আছে যে মনমন প্রথম দিন যখন স্কুলে গেল, লাল একটা কোট পরা, স্কুলে অ্যাসেম্বলির সবার সামনে, সবার ছোট, সবাই যা যা করছিল তাই তাই করছিল, পিটি করাচ্ছে। কিন্তু ও যেটা করলো, স্কুলে ঢুকে বের হয়ে আসছে, কিছুতেই থাকবে না। কান্না মানে কি চিৎকার, সবকিছু নিয়ে বের হয়ে আসবে। ওকে স্কুলের টিচাররাও কন্ট্রোল করতে পারবে না, ভীষণ জিদি। ওর স্কুল ভালো লাগতো না, তারপরেও আস্তে আস্তে স্কুলে অ্যাডজাস্ট করলো। মনমনের বয়স যখন 3.5 আর কি, তখন বাবু আবার হবে। সেই সময় থেকে টিপুর মানে মেজাজ আরো বেশি খারাপ। সবচেয়ে বড় কথা যে মানুষকে তো বুঝতে হলে তার সঙ্গে কথা বলতে হবে, সে আমার সঙ্গে কথা বলতো না। মানে দুজনের মধ্যে আপনাদের কথা বলা হতো না? হঠাৎ প্রয়োজনীয় কথা, 1 কাপ চা দাও, আমি চাটা দিতাম, সে কখনো কথা বলতো না। আমি বুঝতাম না আমার কি ফল্ট, আমি জানি না। আমি খোঁজার চেষ্টা করতাম যে আমি কি কিছু করলাম, এরকম কথা বলে না কেন। একটা দিন আমার খুব বেশি দুঃখ লাগলো, সেটা হচ্ছে যে ঝড়, এমন ঝড়। বাবুর বয়স হবে হচ্ছে তখন 40 দিন, বাবু হওয়ার পর। 40 দিনের বাচ্চা, আর মনমনের বয়স হচ্ছে 4.5, ছোট মানুষ। এই দিন এমন ঝড়, আমি বললাম যে আজকে অফিসে যাও না, কারণ কাজের মানুষ আসবে না, আমি 2 বাচ্চা নিয়ে পারবো না। সে কোনো কথার উত্তর না দিয়ে অফিস চলে গেল। তো চলে যাওয়ার পরে যেটা হলো, বাচ্চার তো তখন তো ডায়াপার সিস্টেম এত সহজ ছিল না, কাঁথা জমছে, আমি বাবুকে নিয়ে আছি। তারপরে মনমনকে খেতে দেবো কিভাবে,
খেতে দিলাম, কষ্ট করে বাবুকে নিয়ে খেতে দিলাম, মনমন খেয়ে বমি করলো, সেটা আবার আমার পরিষ্কার করতে হলো। তারপরে কারেন্টও নাই, পানিও নাই, কিচ্ছুই নাই, ঘুটঘুটে অন্ধকার, কোনো ইমার্জেন্সি লাইটও নাই, মোমবাতি একটা কোন রকম জ্বালায় সারাদিন, এবং কোন রকম পানি নাই। রাত 12টা বেজে গেল, ওই বাবুকে নিয়ে আমি বসে আছি সারাক্ষণ, নড়তেও তো পারছি না, অত ছোট বাচ্চা। রাত 12টার সময় সেও বাসায় আসলো, কারেন্টও আসলো, পানিও আসলো। তবে তাড়াতাড়ি করে রান্না করে টেবিলে খেতে দিলাম, খেতে দিয়ে বাবুর বোতল ফুটায় বাবুর বোতলে দুধ ভরে দিলাম। দেওয়ার পরে কাঁথা ধোয়ার পালা, তখন কাঁথা জমা গেছে, কাজের বুয়া তো আসে নাই, বাবুর প্রবলেম হবে। কাঁথা ধুচ্ছি, গ্যাসের চুলায় নাড়ছি, ইস্ত্রি করছি, এরকম করতে করতে হোল নাইট কিন্তু আমার পার হয়ে গেল। হওয়ার পরে তখন আমি শীতে কাঁপতেছি, মানে আমার একটু নড়ারও শক্তি নাই, কিচ্ছুই নাই। তারপর আমি শুয়ে গেলাম। তা আমার সেদিন মনে হলো যে মানুষ চাকরি করে মানে তো মানুষ ব্রেন বিক্রি করে দেয় না এইভাবে, মানবতার বাইরে তো না সবকিছু। চাকরি কিসের জন্য? বাচ্চাদের জন্য, যে বাচ্চাদের এত কষ্ট দিয়ে চাকরি করতে হবে, একদিন না হয় নাই যেত। এই ফিলিংটা আমার হলো, তার প্রতি আমি কষ্ট পাইছি, কিন্তু আমি কিছু বলি নাই, আমার ভিতরের ফিলিংটা কষ্টের। তো সবসময় আমি অ্যাডজাস্ট করতাম। বাবু হওয়ার সময় যেটা হলো, আমার ব্লাড হিমোগ্লোবিন একদম কম, ডাক্তার বললো 3 ব্যাগ ব্লাড দিয়ে তারপরে সিজার করতে হবে। খুব মেজাজ খারাপ তার, এই ব্লাড সংগ্রহ তার ভালো লাগছে না, আমাকে হসপিটালের বাইরে রেখে দিয়ে সে চলে গেল মনমনকে সহ। 2-3 ঘন্টা তার কোনো খবর, একটা ফোনও না, কোনো খবরও না, আমি আউটডোরে বসে আছি। তারপরে বাবুর জন্ম হলো, বড়পার বাসায় কিছুদিন থাকলাম, ওই 40 দিন থাকার পরে ফিরে আসলাম আর কি। তার মেজাজ সবসময় খারাপ, আমার সঙ্গে কখনো কথা বলে না, এমন আর কি। এটা দেখেন, কোনোদিন আমার সঙ্গে তার বেড়ানোর কোনো ঘটনা নাই, বাচ্চাদেরকে নিয়েও সে কোনোদিন বেড়াতে যায়নি, আমার বাচ্চারা চিড়িয়াখানা দেখে নেই। সবকিছুই আমি মেনে নিয়েছি, কারণ আমার মনে হতো যে না ঠিক আছে, আমার এত বেশি প্রয়োজনও নাই, কিছু না। আর আমার তো চিন্তা যে আর কিছুদিন পরে একটা ভালো চাকরি নিশ্চয়ই করব, এরকম আমার চিন্তা ছিল। কিন্তু সে কি করলো, হঠাৎ তার শুরু হলো ফোনে কার সঙ্গে যেন কথা বলে, কথা বলতে শুরু করলো। তো এমনিতে তার যেটা রুলস ছিল খুব কড়া, আমি নড়তে পারবো না, চড়তে পারবো না, আমার মাথায় কাপড় পরে গেলে অনেক কিছু হয়ে যাবে, বোরখা পরতে হবে। একদিন বাবু বলতেছে, আম্মু তোমাকে যে আব্বু বাজারে পাঠালো, তারপরে আব্বুর ফোনে একটা মেসেজ পাঠাতে দেখেছি। আমি বললাম কি দেখেছো? বলে যে লিখেছে বিউটিফুল গার্ল, আই লাভ ইউ। তা আমি হাসছি, আমার কাছে একদম খুব হাসি পাইছে। এটা কি বলছে? আপনার বড় মেয়ে? আমার ছেলে তখন একটু বড় হয়ে গেছে। আবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমার ছেলে ওটা তো সাধারণ বাচ্চা ছিল না, ও ইংরেজিতে ভীষণ ভালো ছিল একদম ছোট কাল থেকে। ওরা দুইজনই যখন আপনার কথা বলবে, আপনি বুঝবেন না ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি, এটা বোঝা যেত না, দুইজনে এত ভালো ইংরেজি বলতো। ছেলের নাম কি ছিল? মোহাম্মদ। হ্যাঁ। আচ্ছা। তো আমি ভাবছি যে না, সে হয়তো তার কোনো ভাগ্নি টাগ্নিকে কোনো একটা মেসেজ দিচ্ছে, এটা নিয়ে বাবু পাকামো করছে। তো আমি বলছি না না আব্বু, এসব কিছু না। কিন্তু আমি দেখি যে টিপু যেটা করে, ফোনটা নিয়ে আমাকে বলে যে আমার ফোন কিন্তু কখনো ধরবা না। আমি দেখি যে তার ভিতরে খুব অ্যাবনর্মালিটি। যেমন একদিন কি হলো, তার পিঠে খুব ব্যথা ছিল আর কি, ব্যাক পেইন ছিল। তো ব্যাক পেইন অবস্থায় সারাক্ষণ শ্যাকটেক দিতে হতো, এটা সেটা করতে হতো। তো আমাকে বলে যে শিপু চা দাও। তো আমি চা আনতে আনতে সে ছাদে চলে গেছে। তখন আমি চাটা নিয়ে ছাদে গেছি, এলে ফোনটা এরকম করে কানে ধরে হাত দিয়ে আমাকে এইভাবে ইশারা করতেছে তুমি চলে যাও। তখন আমার কাছে একটু খটকা লাগলো, হ্যাঁ এটা কেন করলো। এখানে একটু বলি প্রিয় শ্রোতা, আসলে আমি ইশারাটা আমি দেখেছি, আপনারা দেখেননি, সেজন্য একটু ডিসক্রাইব করাটা জরুরি। সে ফোন কানে রেখেছে, কারো একজনের সঙ্গে কথা বলছে, চা নিয়ে ভদ্রমহিলা কাছে যাচ্ছেন, তার স্ত্রী, যার সবকিছু জানার অধিকার আছে, এবং সে তাকে বলছে ইশারাতে তুমি চলে যাও। ইনফ্যাক্ট চলে যাওয়ার ব্যাপারটা কি, সে বলতে পারতো যে তুমি চুপ থাকো, এখানে সে কোনো সাইলেন্ট, কোনো শব্দ করো না, এই অর্থে যে তোমার সাউন্ড গুলো ওই পাশে হয়তো কোনো প্রবলেম হতে পারে, খুব জরুরি একটা কথা বলছি, সেটা ঠিক আছে। বাট চলে যাও মানেটা কি? আমি ফোনে এমন একজনের সাথে কথা বলছি যেটা তোমাকে আমি শোনাতে চাই না। এটা কিন্তু কিউরিওসিটির জায়গাটাতে অনেক 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 বেশি পরিমাণে প্রশ্নের জন্ম দেয়। যাই হোক, হ্যাঁ বলুন। তারপরে আমি নিচে চলে আসলাম, কিন্তু আমার মনটা খারাপ হলো। সেটা ছিল ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি ধরেন 12 ফেব্রুয়ারি হবে এরকম, 14 ফেব্রুয়ারি কিন্তু ভ্যালেন্টাইন্স ডে। আমি চুপচাপ আছি আমার মতো, আমার মনটা খারাপ, কিন্তু আমি কিছু বলছি না। আমি অঙ্ক মিলাই যে এমন কেন করছে, ভিতরে ভিতরে আমার মনটা খারাপ। এবং অনেক রাতে আসে, কিন্তু তখন সেটা অনেক রাত হয়ে যায়, প্রায় আসে। তখন আপনার বাবুদের বয়স কত? মনমনের বয়স কত? মোহাম্মদের বয়স কত? মোহাম্মদের
বাবুদের বয়স হলো 8, মনমনের বয়স 13, এর পরপরই আর কি মানে 13 বছর হচ্ছে হলো, তার মানে বলা যেতে পারে 14 বছরের সংসার তখন চলছে। মানে এক যুগ পার করে ফেলেছেন এরকম টানাপোড়েনের মধ্য দিয়ে। শুধু একটা জিনিসই ইয়ে করেছেন যে না, উনি হচ্ছে সন্তানের বাবা, সুতরাং এখানে আর কোনো প্রশ্ন নাই ছিল। তো 14ই ফেব্রুয়ারি যেটা হলো, বাবুদেরকে আমি স্কুলে নিয়ে গেলাম, ওদেরকে স্কুলে নামিয়ে দিয়ে, তখন তো ফুলের অনেক দাম, তো কয়টা ফুল কিনে নিয়ে আসলাম টিপুর জন্য সকালবেলা। মানে আমি কোশ্চেনটা কোনোভাবে করার জন্য এই ফুলগুলো কিনলাম। মানে যে তুমি কেন কার সাথে কি কথা বলো, এবং আপনি কোন একটা রাস্তা খুঁজছি, কারণ আমি তো সহজভাবে কিছু বলতে পারবো না, আমার মানে ভিতরে অনেক যন্ত্রণা হচ্ছে, সেটা তো আমি বুঝাতে পারতেছি না। তো ফুলগুলো এনে যখন আমি তার সামনে দিলাম, তার নিয়ম ছিল এটা, সকালবেলা সে 1 কাপ রং চা খেত আর তখন পেপারটা পড়তো, তারপরে যে আবারও ঘুমোতো, ঘুমানোর পরে উঠে নাস্তা করতো, তখন গরম পানি দিতে হতো। তা আমি যথারীতি প্রতিদিনের রুটিনের মতো এই কাজগুলো করতেছি। তো ফুলগুলো দেখে তো মানুষ একটা মন্তব্য করে বা কোনো কথা বলে, সে যেন বিরক্ত, কেন ফুল আনলাম, এটা খুব বিরক্তের সঙ্গে সে উঠে গেল এবং বললো আমার গরম পানি দাও, মানে শুতে আর গেল না। আমি তাড়াতাড়ি গরম পানি ঢেলে দিলাম, দেওয়ার পরে গোসল করলো না, গরম পানি দিলাম ঠিকই, গোসল করলো না, কাপড় টাপড় পরে বের হয়ে চলে গেল। তো চলে যাওয়ার পরে হঠাৎ করে সে রাত্রে রুটি খাওয়া শুরু করলো, আর আমাকে বলতো যে আমি রুটি খাবো কিনা আমাকে ফোনে জিজ্ঞেস করো, আগে বলতো। আমি ফোন করে জিজ্ঞেস করলাম যে রুটি খাবা, বানাবো নাকি, বলে যে না না আমি কিছু রুটি খাবো না, আসতেছি, এরকম করতে করতে রাত 1টা 1:30 এরকম বেজে গেছে। তখন বেজে গেলে আমি টেবিলে খাবার রেখে দিচ্ছি, আমার তো খেতে ইচ্ছা করে না, আমি খাই না। আমি কিন্তু দীর্ঘ জীবনে তার সঙ্গে থেকে আমি কয়দিন দুপুরে ভাত খেয়েছি আমার মনে পড়ে না। একটা জিনিস আমার কাছে এতক্ষণ শোনার পরে কেন জানি মনে হচ্ছে, আমরা এখান থেকেই ফিরবো রাতের খাবার থেকে। ধরেন একটা জিনিস আপনার কাছে পছন্দ হচ্ছে না ভদ্রলোকের, বা আপনারও হয়তো কোন একটা বিষয় তার পছন্দ হচ্ছে না, শেয়ারিং এর ব্যাপারটা কি একেবারেই ছিল না, যে তুমি এটা কেন করছো? অনেক সময় ঝগড়াঝাটিও তো হয়, একটা রাগারাগি হলেও কিন্তু একটা প্রবলেম সলভ হয়ে যায়। এই জিনিসগুলো কি একেবারেই অ্যাবসেন্স ছিল, মানে কষ্ট পেলাম নিজের মধ্যে চেপে রাখলাম, এটা কি বোথ সাইড থেকেই হতো? এটা বোথ সাইড থেকেই হতো, খুব ঝগড়া করতাম না, কোল্ড ছিলাম, মানে দুজনেই খুব কোল্ড, মানে অভিমানের জায়গাটা অনেক তীব্র ছিল এবং নিজেরাই এটাকে এক্সপ্রেস করতেন না কোনোভাবে। ওকে ওকে ওকে, শুনি তারপর। তারপর ফোন করে কথা বলতে আমরা ভাবলাম যে আমরা একটা বাসায় ছিলাম, ওই বাসাটা চেঞ্জ করে অন্য একটা বাসা নেব, এটা চিন্তা ছিল আর কি। তো সে বাসাটা সে দেখলো একদম নর্মাল, সবকিছু ঠিক নর্মাল, আমরা বাসা দেখবো, কিন্তু তার চরিত্রের এই জিনিসটা রয়ে গেছে যে সে ফোনটা নিয়ে আলাদা জায়গায় সারা রাত ধরে একটা মেয়ের সঙ্গে গল্প করে। আমি বুঝতে পারলে আমার কষ্ট হতো। আমি যেটা করতাম, আমি ম্যাচ জ্বালায় যে ধরে রাখতাম এই যে পোড়া দাগগুলো, মানে হাতের উপর ধরে রাখতাম, আর নামাজ পড়তাম, আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ঠান্ডা হয়ে যেত আর কি। আমার এত কষ্ট পেতাম তার এই ফোন করার আচরণে, তো কিছু বলতাম না। চলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমার এই অসীম সহ্য, এটাই এগুলো হয়েছে আর কি। আর আমার কিছু করারও ছিল না, আমি কিছু ঝগড়াঝাটি করার মতো অবস্থায় আমি ছিলাম না। প্রথম কথা, আমার একটা ভালো চাকরি তখন ছিল না, 2 বাচ্চা ছিল, সব মিলে আমার অ্যাডজাস্ট করতেই হবে আর কি। মাও এর মাঝখানে মারা গেলেন, তো যেহেতু কেউ নাই আমি কি করব, আমি শুধু অ্যাডজাস্ট করারই চেষ্টা করি। যেটা হলো যে ওই বাসায় ওঠার পরে একদিন রাত্রেবেলা সে, মানে এটা একেবারে কেমন যেন, সে ফোনে এত বেশি কথা বলতেছে, এত হাসাহাসি করছে যে চিন্তার বাইরে। তখন আমি অনেক দরজা টোকায় বললাম যে আমি একটু আসি। আসার পরে আমি খুব কথা বললাম, আমি বললাম যে কি এগুলো কেন করতেছো? আমি সেদিন একটু রেগেই কথা বললাম, হ্যাঁ আমি এই মেয়েকে বিয়ে করব। সঙ্গে সঙ্গে সেই তার আগ পর্যন্ত কি এই মেয়েটাকে নিয়ে আপনাদের মধ্যে কোন ধরনের কোনো কথোপকথন কিছুই হয়নি? এই ফার্স্ট টাইম? আচ্ছা, আপনি আমাকে একটু সময়টা বলবেন যে যখন আপনি জানতে পারলেন যে আপনার হাজবেন্ড এই মেয়েটার সাথে ইনভলভ, তার কতদিন পরে আপনাদের মধ্যে এই ঝগড়াঝাটিটা হচ্ছে? ধরেন খুব বেশি দিন না, 14 ফেব্রুয়ারি ফুল দিলাম আর ডিভোর্স হলো হচ্ছে 6 মার্চ, এই 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে, মানে 1 মাস আপনি সহ্য করেছেন এবং এইভাবে ম্যাচের কাঠি দিয়ে শরীর পুড়িয়েছেন। উনি দেখেনি আপনার শরীরে যে এইভাবে? উনার তো কোনো পাত্তাই, হ্যাঁ দেখেছে, কি হয়েছে তাতে? আমি বললাম যে আমি সুইসাইড করব, তাতেও তার কিছু আসে যায় না। তখন আমি চিন্তা করলাম যে তার গায়ে আসলে কিছুই লাগবে না, আর আমি সুইসাইড করলে যেটা হবে আমার বাচ্চারা কোথায় যাবে? এরকম একটা ক্রুয়েল লোকের কাছে আমি কি করে আমার বাচ্চাদের? আপনাদের মধ্যে যে জিনিসগুলো চলছে এগুলোকে আপনাদের বাচ্চারা বুঝতো? সব বুঝতো, মন খুব বেশি বুঝতো, কাঁদতো, দুঃখ পেত, কষ্ট পেত। বাবুও বুঝতো, বাবু সব বুঝতো, বাবুর জিদ হতো, রাগ হতো। কারণ একজনের বয়স তখন 8, আরেকজনের বয়স তখন 13, যথেষ্ট বোঝার বয়স হয়েছে। হ্যাঁ, তো বলুন সে রাতে কি হলো? তারপর বলছিল যে বিয়ে করবো আমি মেয়েটিকে। হ্যাঁ, মেয়েটিকে বিয়ে করবো, এবং সেদিন একটু উচ্চ বাচ্চাই হলো, এবং সে যেটা করলো সেদিন ফার্স্ট, ইতিপূর্বে যেটা হয়নি, সেদিন সে আমাকে একটা মারও দিচ্ছিল গায়ে,
মার দিল এবং আমাকে গালি দিল। সকালবেলা আমার খুব মন খারাপ, মেজাজও খারাপ, নাস্তা টাস্তা আর কি বানাবো, আমার বাচ্চারা তখন কোথায়? ভালো না, বেবিরা তখন বাচ্চারা ঘরে ঘুমায়, তারা বুঝে। বাবু মাঝে মাঝে বালিশ নিয়ে বাবার কাছে শুতে যাবে, সে বাবু ঘুমাচ্ছে ঘুমাক এরকম আর কি, বাবুকে যে আদর করাবো বালিশ নিয়ে বাচ্চাটা আসছে এরকম কিছু না, আসছে কোন রকম শুয়ে থাকুক, সে ফোনে কথাই বলছে এরকম। যেটা হলো যে পরের দিন সকালবেলা আমি আমার ফ্যামিলিকে জানালাম, আমার বোন ভাইদেরকে জানালাম, তার বাবাকে বললাম যে বাবা আপনি একটু আসেন। তার বাবা বলে কি যে তুমি তো একটা চাকরি পেতে পারো, তুমি একটা শিক্ষিত মেয়ে, তুমি এগুলো নিয়ে থাকবে কেন? তার বাবা বলছে এই সংসার বাঁচানোর তার কোনো ইচ্ছা নাই। আপনার শ্বশুর? হ্যাঁ। তারপর আর বড় বোন তখন এত দূর কিছু হয়ে গেছে সে বোঝে নাই। ও ভালো কথা, সে এর আগেও একবার কিন্তু ঘর ছেড়ে এরকম চলে গেছিল কক্সবাজারে একা একাই। হ্যাঁ, টিপু রাগ করে, সাধারণ কারণে আমার মেয়েকে কেন মাছ বেছে খাওয়াচ্ছি না, এই ধরনের কজ নিয়েই। এবং তার জন্য সে বলল যে কোনোদিন আমার সাথে সে সংসার করবে না, এগুলো উল্টোপাল্টা কথা আমাকে বলল। আমি কি করেছে আমি কিন্তু জানি না। সে টোটাল মিলাইছে যে জীবনে 3 বার আমার সঙ্গে ঝগড়া হচ্ছে, মানে 3 তালাক হয়ে গেছে। এটা ইসলামের আইন অনুসারে 3 তালাক হয়ে যায়। এটা আমার ভাই বোনদেরকে সে বুঝালো এই ঘটনাকে কেন্দ্র করে। এই ঘটনাকে কেন্দ্র করে কোনোদিন তালাক টালাক কিছু বলে নাই, কিন্তু একদিন জীবনে বলছিল আমি তোমাকে 1 তালাক দিলাম, বলছিল একবার। কোন ঘটনাকে কেন্দ্র করে এটা হয়েছিল? ওই যে বাবুকে মনমনকে ফেলে চলে গেল, ওই যে রান্না করা নিয়ে যে ঝামেলাটা হলো, ওইটা নিয়ে আমি রান্না করছি, মনমন কেন কাঁদছে। আচ্ছা, এইটা একটা ঘটনা। আর একটা ঘটনা হলো সে কক্সবাজারে চলে গেল, আমার বড় বোন নতুন গাড়ি কিনেছে, আমাকে বলছিল আর কি যে আমার গাড়ি করে বেড়াবি কেন, আমি আমার বড় বোনের গাড়িতে চড়বো। এই সেন্টিমেন্ট, এটা অবশ্যই একটু সেন্টিমেন্ট ছিল, ব্যাপারটা হতে পারে, এটা আমি বুঝি নাই, এটার মধ্যে আমার একটু অন্যায় ছিল, এটার জন্য আমি ক্ষমা চাইছিলাম তার কাছে, যেটা আমার ভুল হয়েছে। বড় বোনের সঙ্গে কি ওনার সম্পর্কটা কি ভালো খারাপ ছিল? না, আমার বড় বোনের সঙ্গে সম্পর্ক সামনাসামনি খারাপ ছিল না, কিন্তু কোল্ড লড়াই একটা তাদের মধ্যে ছিল। যেমন সত্যি বলতে আমার বড় বোনটার যেটা ব্যাপার ছিল, আমার বড় বোন টিপুকে ঠিক সেভাবে একসেপ্ট করেনি, কখনো আমি করতে দেখি নাই। ছোট বোনের হাজবেন্ড হিসেবে যেটুকু ভালোবাসে ও অতটুকু ভালোবাসেনি, কিন্তু তেমন যে ইন্টারফেয়ার করেছে বা আমাদেরকে ডিস্টার্ব করেছে তাও না। এটা ছিল একদিনের আর কি। আর টোটাল হচ্ছে 3 বার। সে তালাক কি বললো না বললো তার কোনো ঠিক নাই। সে সবাইকে বললো ইসলামের আইন অনুসারে জীবনে 3 বার তালাক বললে তালাক হয়ে যায়, অতএব তালাক হয়ে গেছে। এটা তার বন্ধুদেরকে সে জানালো। আর আমার সম্পর্কে বিভিন্ন জায়গাতে সে যে সমস্ত কথা বলেছে সেগুলোর সাথে আমি মিলি না, মানে মেলানো যায় না। সে যা ইচ্ছা তাই আমার সম্পর্কে সব জায়গাতে বলে বেড়াচ্ছে। মানে তার ফ্রেন্ড মহলে বলতো যে আমার সাথে নাকি আমার ছেলে মেয়েদের ভালো সম্পর্ক নাই। আর সন্দেহ বাতিক যে তার কত বেশি ছিল সেটা তো আমি আপনাকে বলেই নাই, এখানে বললামই না। সেটা হচ্ছে সে মানে দোকানদারের সঙ্গে কথা বললেও সে বলতো ওকে একটা পুরুষ না, তুমি ওর সঙ্গে এতক্ষণ কথা বলো কেন, এরকম ছিল আর কি। বড় পায়ে সে খুব কাঁদতে লাগলো, বলল যে টিপু তোমার বাচ্চারা কিন্তু ডিরেইলড হয়ে যাবে, কষ্ট পাবে। বড় বোন বড় চাচাতো ভাই ওরা আসলো, আর ওর বাবার ভার্সন তো এটাই যে তুমি কি চাকরি করে মানুষ করতে পারবে না, তুমি এগুলো বাদ দাও। আমার বড় ভাই অনেক মিষ্টি নিয়ে আসছে তার জন্য এই সংসার যাতে টেকে, আর বললো যে শিপু একটা চাকরি করবে, আমরাও সবাই হেল্প করব, কিন্তু তুমি ওকে তা এখান থেকে যেতে দিও না, তুমি যদি বিয়ে করো তো করো, কিন্তু তাও ও এখানে থাকুক, বাচ্চাদেরকে নিয়ে থাকুক। ঠিক এইভাবে কথা বলেছে, আমি শুনলাম, পরে শুনেছি, আমি ছিলাম না। মেয়েটার প্রতি এতটাই বেশি মানে কি বলা যেতে পারে ডিভোটেড হয়ে গেছেন আপনার হাজবেন্ড। ভদ্রমহিলা কে ছিল আপনি ততদিন পর্যন্ত আবিষ্কার করতে পেরেছেন? মানে ওই মোমেন্ট আপনি জানতে পেরেছেন কিনা যে যেই মানুষটার জন্য আপনার সঙ্গে এরকম খারাপ আচরণ করছে সে ভদ্রমহিলাকে? ওই মেয়েটার নাম ছিল বর্ণিল, আমার মেয়ে বলেছে, আমার মেয়ের কাছে বলেছে। সেই মেয়েটার প্রেমিক নাকি সুইসাইড করেছিল, তাকে নাকি সে বুঝানোর জন্য গল্প করতো, কথা বলতো। আমি জানি, এইটুকুই জানি, এর বেশি কিছু জানি না। ওই মেয়েটার নাম ছিল বর্ণিল। কোথায় কাজ করে, কি করে না করে কিছুই জানি না, আমি কিছু জানি না। আপনার মেয়েকে বলেছে মানে কি আপনার মেয়ের সাথে? আমার মেয়ের সঙ্গে গল্প করে ওর বাবা বলেছে এটা। তার মানে আপনার মেয়ে বিষয়গুলো সম্পর্কে জানতো পুরো বিষয়টা, যে আপনার তার বাবা অন্য কারোর প্রতি মানে অ্যাফিলিয়েটেড হয়ে যাচ্ছে এবং আপনার সঙ্গে একটা ঝামেলা তৈরি হচ্ছে। কিন্তু তারা কি অতটা ম্যাচিউর ছিল যে এরকম সিরিয়াস বিষয়গুলো তারা নিতে পারে? না, কিচ্ছু বুঝতে পারতো না, কিচ্ছু এটা নেওয়ার মতো ওদের অবস্থা ছিল না, এত কিছু বুঝতো না। এটা নিয়ে যে আপনি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড থাকতেন, এই বিষয়গুলো নিয়ে আপনার ছেলে মেয়ে কি বলতো? বুঝতে পারতো, ওরা তো ছোট মানুষ, অত বেশি বুঝতো না, বা আমি বুঝতে না দেওয়ারই চেষ্টা করতাম ওদের জন্য ভালো হোক যাতে। যেটা হলো যে যেদিন ডিভোর্স হয়ে গেল, যেদিন সে আমাকে তালাকনামা একটা এনে দিল, আমার তখন এত ঘেন্না লাগলো ওইটা দেখে, যে এই ছেলে 555 টাকার বিয়ে
সব যেটা ব্যাপার যে আমার ঘৃণার কোনো অন্ত নাই আমার কাছে। যখন সে ওই তালাকনামা দিল আমার তখন মনে হলো যে একটা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস সে 2 বাচ্চা সহ বউকে তালাক দিচ্ছে। এটা নিয়ে মানে তার প্রতি আমার শ্রদ্ধা হারানোর যে দুঃখ, তা বোধহয় আমার সারা জীবন না খেয়ে থাকলে আমার এই দুঃখ লাগবে না। কত সালে এই ঘটনাটা ঘটল? এটা 2008। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। যারা প্রথম আলোর এই রিপোর্টটি পড়েছেন তারা জানেন যে এই ঘটনার রেজাল্ট কি দাঁড়িয়েছে। গল্পটা সেখানে না, গল্পটা অন্য একটি জায়গাতে। আপনারা যদি রিপোর্টটি পড়ে থাকেন তাহলে আপনারা জানবেন যে 8ই সেপ্টেম্বর 2015 ফাইট করে বাঁচতে হবে। এখানে একজন মা, দুপাশে 2 সন্তান, বাম পাশে একজন সন্তান এবং ডান পাশে খুব ছোট্ট একটা বাচ্চা, তাদেরকে নিয়ে একটা ছবি, চমৎকার একটা ছবি। কিন্তু এই ছবির অন্তরালের যে গল্প সেটা নির্মম এবং ভয়াবহ। কিন্তু সেখান থেকেও একটা অসাধারণ মেসেজ আমাদেরকে আজকে যিনি জীবনের গল্প বলতে এসছেন তার কাছ থেকে আমরা শিখি। সেটা কি, সেটা জানার জন্য আমরা শেষ পর্যন্ত তার সাথে থাকব। আপনি জায়গাটিতে ছিলেন যে 2008-এ আপনার হাজবেন্ড কোন একদিন এসে আপনাকে তালাকনামা দিল এবং বলল এই নাও তালাকনামা। শুনি তারপরে কি হলো। তো চিঠিটা পাওয়ার পরে আমি তালাকনামাটা আমি ছিঁড়ে ফেলে দিলাম। আমি চিন্তা করলাম যে এখন তো আমার বোনের বাসায় যেতে হবে, আমার বোন উত্তরাতেই থাকতো। আমি একটু থামাচ্ছি আপনাকে। যেহেতু আপনার সঙ্গে লং টার্ম ধরে অত্যাচার করছে এবং সে তালাক দিয়েই ফেললো, তো আপনি তখন কোনো আইনি অ্যাকশনের কথা ভাবেননি? অ্যাকচুয়ালি আমার তখন যেটা মানে আমি আপনাকে আগেই বলেছি যে আমি অত্যন্ত আবেগপ্রবণ। আমার মনে হয়েছে আমার মনেই নাই যে লোকটা আমার মন থেকে সরে গেছে, তাকে আমি পানিশমেন্ট দিয়ে কি করব। সাইকোলজিটা আমার যে তাকে পানিশমেন্ট দিয়ে আমার কোনো লাভ নাই। তাকে কে মারলো কে কাটলো এটা আসলে আমার কাছে তখন আর কোনো বিষয় না, ইম্পর্টেন্ট ছিল না। ওকে, তো চলে আসবো। তখন মনমন মোহাম্মদ দুজনকেই আমি বললাম দুজনে আমার সঙ্গে চলো। ওদের রিঅ্যাকশনটা কি ছিল? ওদের রিঅ্যাকশনটা হচ্ছে ওরা আসলে কিছু বুঝতে পারতেছে না, ওরা তো ছোট মানুষ, কি বুঝবে। যে বাসাটায় আমরা ছিলাম ওই বাসাটা খুব সুন্দর, নতুন বাসায় উঠেছি। ওই বাসাটা এত আমার ছেলে মেয়েদের পছন্দ হয়েছিল, বলতো যে সুইট হোম ওটার নাম দিয়েছিল, ওখান থেকে ওরা আসবে না। কিন্তু আমি তো আমার বোনের বাসায় এখন চলে যাবো, ওদেরকে ফেলে আমি কিভাবে যাব। দুজনকে বলতে গেলে জোর করেই আমি নিয়ে গেলাম বোনের বাসায়। প্রথমে নেওয়ার পরে মেয়ে আমার খুব কাঁদতে লাগলো। ছেলে তেমন কিছু বোঝে না, ছেলে ঠিক আছে 8 বছরের বাচ্চা, ও মা নিয়ে আসছে ঠিক আছে, কিন্তু মেয়ে এত কাঁদলো যে সে তো জোর করে নিয়ে যে ফল ভালো হলো না। ও বলল যে না আমি এরকম বাবার বাসা আছে, আমি এখানে থাকবো না। আর আমার বোনের বাসাটা যেটা ব্যাপার ছিল যে আমার বোনটা স্কলাস্টিকার টিচার, সারাক্ষণ ওর কাছে স্টুডেন্টটা পড়তে আসে, আসা যাওয়া করে স্টুডেন্টটা। ও জায়গাটা আসলে আমার মেয়েটা থাকার মতো ছিল না। তো আমি দিয়ে আসলাম। দিয়ে আসার পরে যেটা হলো, আমার তো তখন চাকরি খুঁজতে হবে। তো আমার বড় ভাইয়ের একটা স্কুল ছিল উত্তরায়, আমার বড় ভাই সেটার মালিকানা ছিল, বড় চাচাতো ভাই। বললো যে তুই এই স্কুলটাতে ঢোক আর আমাকে একটা বই লিখে দে। আমি একটা বইয়ের অনেক পাণ্ডুলিপি আছে, তুই আর কি এটাকে একটু অনুলিখন করে দে। তো আমি দাদার ওই বইটা, দাদা কিন্তু এমনিতেই আমাকে টাকা দিতেন, কিন্তু তারপরেও মানে চিন্তা করতেছে আমার মেন্টালি ভালো লাগবে এই কারণে। দাদা কিন্তু আমার জন্য, দাদার বই লিখে দেওয়ার জন্য আমাকে লিখতে বলছে তা না। আমি বুঝতে পারলাম যে আমি কোনোভাবে ব্যস্ত হয়ে যাই এই কারণে। তো বইটা ছিল বঙ্গবন্ধুর কাল্পনিক সাক্ষাৎকার ও অন্যান্য। আর সেই সঙ্গে আমাকে পরিচয় করাই দিলেন মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ নাম করে একটা সংগঠনের চেয়ারম্যান, ওনার নাম আবির আহাদ, মুক্তিযোদ্ধা উনি। ওনার সঙ্গে পরিচয় করে দিলেন, বলল যে ওনার সাথে করে তুমি এই মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের মুখবন্ধটা বের করো, আচ্ছা তাহলে তোমার ভালো সময় কাটবে আর স্কুলে তুমি চাকরি করো। তো এই কাজগুলোতে তো আমি খুব ব্যস্ত থাকতাম। মনমনকে পাঠিয়ে দিয়েছি, প্রায় আর কি আমাকে মনমন ফোন করতো, আম্মু আসো আমার কাপড় ধোয়া হয় নাই, কাপড়গুলো পড়ে আছে তুমি ধুয়ে দিয়ে যাও। তারপরে আমি স্বাভাবিকভাবে বাসা থেকে সবসময় যা রান্না করতাম, তিলোত্তমার বাসায় আমার বোনের বাসায় আমি রান্না করে ওকে দিয়ে আসতাম, তারপর ওর কাপড় ধুয়ে দিয়ে আসতাম, ওর ঘর গুছিয়ে দিয়ে আসতাম, মুছে দিয়ে আসতাম। ডিভোর্স কিন্তু আমি। তারপরে শুনলাম যে একদিন কোন রকম কোন কাজের লোকই নাই, রান্না হবে না, টিপু আমাকে ফোন করছে যে একটু রান্না করে দিয়ে যাও। কিরকম ডিভোর্স বউকে সে আমাকে বলল যে তুমি রান্না বান্না করে দিয়ে যাও। তো আমি রান্না করে দিয়ে গেলাম, সবই করলাম। এবং রান্না করার ব্যাপারটা শুধু রান্না না, বাজারও করে দিয়ে যাও, বাজারও করে দিয়ে গেলাম, করে রান্না করে দিতাম। মানে একটা মানুষ, আমার একে নিয়ে কথা বলার রুচি আসলে আমার হয় না। তারপরে আমি তো ছেলে আপনার সঙ্গে থাকতো? হ্যাঁ, ছেলে আমার সঙ্গে। ব্যাপারটাও যেটা আমি দেখতাম, ছেলেটা যে কত দুঃখ পেল। আমি যখন নিয়ে আসলাম একদিন, বোনকে তো সে খুব ভালোবাসে, বোনের সঙ্গে থাকবে। আমি বললাম যে তুমি কি আপুর কাছে থাকবা নাকি আমার কাছে থাকবা? বলে কি আম্মু আগে একটু চিন্তা করে নি। আমি বললাম আচ্ছা। তিলোত্তমার একটা আমার ইমিডিয়েট বড় বোনের বাসায় যার কাছে ছিলাম, ওর একটা ছেলে আছে অটিস্টিক, কিন্তু
মোহাম্মদ কেন জানি ওই বাচ্চাটাকে খুব ভালোবাসতো। আচ্ছা আচ্ছা। ভাই তো খুব ভালোবাসতো, তো স্কুলে নিয়ে গেছে। আমি আবার চিন্তা করলাম বাবুকে আমার স্কুলে নিয়ে আসি, আমার স্কুলে ভর্তি করে দিলাম আর কি। তো বাবু বলে যে আম্মু আমি তোমার কাছেই থাকি, আব্বুর আর নির্ঝরের জন্য, আমার বোনের বাচ্চাটার নাম নির্ঝর, নির্ঝরের জন্য আমার কেমন যেন মায়া লাগতেছে, মাঝে মাঝে তুমি আমাকে আপুর কাছেও নিয়ে আসো, মনমনের কাছে, মনমন ও আপু বলতো না, মনমনের কাছে আমাকে নিয়ে এসো মাঝে মাঝে, কিন্তু আমি তোমার কাছেই থাকি। 8 বছরের বাচ্চা ভাঙা ভাঙা ভাবে বলতেছে। তো আমার খুব কষ্ট লাগতেছে যে এতটুকু বাচ্চাকে আমি এই ডিসিশন নিতে বলতেছি, ওর মেন্টালি কতটা চাপ হচ্ছে আমার, কিন্তু দুঃখের কোনো শেষ নাই আর কি। তারপরে নিয়ে আসার পরে ওখানে থাকতো, ও কম্পিউটারে খুব ভালো ছিল বাবু, ছোট কাল থেকেই কম্পিউটারে সবকিছু সে বুঝতো, গেমস খেলতো। ওই গেমস খেলার জন্য আমার ওই বোনের হাজবেন্ড প্রায় মানে ওটা একটা মানে কি বলবো ভালো লোক ছিল না, ওর সঙ্গে খারাপ ব্যবহার করতো। খারাপ ব্যবহার করলে আমি যখনই চাকরি বাকরি খুঁজে বেড়াতাম, এত কিছু কাজ করতাম, এসে দেখতাম বাবু কাঁদছে, কাঁদছে, চোখ দিয়ে পানি। দেখেন না বাচ্চাটা কি সুন্দর ছিল, এত সুন্দর বাচ্চা কাঁদছে, আপনি সহ্য করতে পারবেন? আমি মা, আমি ওটা দেখতাম, সহ্য করতাম। একদিন ওর বাবাকে ফোন করলাম যে বাবু কাঁদতেছে, নিয়ে যাও ওকে, আমি পারবো না, মানে আমার সহ্য করতে পারতেছিল। তখনও কিন্তু ওর বাবা বিয়ে করে নাই, নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে পরদিন সকালবেলা আমি কোন কাজে যেন যাচ্ছি, তো আমার কাছে একটা মেসেজটা হচ্ছে আই ফাউন্ড এ গার্ল, শি ইজ নট ভেরি বিউটিফুল বাট শি উইল বি এ ভেরি গুড স্টেপ মাদার। আমি তখন উত্তর দিলাম যে না, আমার বাচ্চাদেরকে আমি যদি বেঁচে থাকি স্টেপ মাদারের কাছে ওরা থাকবে কেন। বাবুকে আবারও নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে থাকতেছে বাবু আমার সঙ্গে, মনমন তো বাবার কাছেই আছে। আমার মনমনের উপরে খুব রাগ হচ্ছে যে এত বড় একটা মেয়ে, ও চাইলে তো ওর বাবাকে একটু কিছু বলতে পারতো যে এমন কেন করতেছো। আর মেয়েটা আসলে এরকম ছিল না আর কি, আমার একটু রাগ তাই বলে রাগ। আর কাঁদতাম রাত্রেবেলা, মনমনের জন্য খুব খারাপ লাগতো। তখন আমার মনে আছে বাবু আমাকে জড়াই ধরে এরকম করতো, আম্মু কাঁদে না কাঁদে না, আমি আছি তো বলে বাচ্চা কাঁদতো। এটা করতে করতে একদিন হঠাৎ দেখি আমাকে ফোন করতেছে। আমি ওই সময়ের উচ্চারণের একটা লেখার জন্য আরিফিন স্যারের কাছে গেছি। স্যার আমাদের একটা লেখা দেন, মানে উনি বর্তমানে যে ভাইস চ্যান্সেলর। ওকে, তো স্যারের কাছে গেলাম যে স্যার আমাকে একটা লেখা দেন। তো স্যার একটা সাক্ষাৎকার দিলেন। স্যারের সাক্ষাৎকারটা নিচ্ছে, এমন সময় আমার ফোন বাজতেছে। আমি ফোন ধরলাম। ফোনের কথা কে বলছে? টিপুর এক ফ্রেন্ড, সে অতীতে আমাদের বাসায় মাঝে মাঝে আসতো। সে বলতেছে যে শিপু, তুমি আর টিপু যদি মনমনকে রাখতে নাই পারো তাহলে একটা বোর্ডিং এ দিয়ে দাও না মনমনকে। ঠিক এই ভাষায়, আমার উপরে কেন এই সমস্ত যন্ত্রণা? আমি বললাম কি ব্যাপার, আপনার উপরে কিসের যন্ত্রণা? বলে মনমন তো আজ অনেক দিন ধরে আমার বাসায়, এখন আমার মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে, এটা খুব প্রবলেম, আমি এইসব রাখতে পারবো না। তখন আমি অবাক যে জুয়েলের বাসায় কেন মনমন? আমি বললাম আপনার বাসায় মনমন? তো আমি বললাম যে পাঠাই দেন আমার কাছে, কোনো প্রবলেম নেই, আমি যেখানে আছি, আমি গাছতলাতে থাকলে ও ওখানে থাকবে, আমি তো কোনোদিন ওকে ফেলে আসতে চাই নাই, ও নিজেই থেকেছে। তারপরে যেটা হলো সেই কথাই তেমন কিছু হলো না। একটু পরে টিপুর টেলিফোন, ওদের বাবার টেলিফোন। সে বলতেছে যে দেখো ওর বউয়ের নাম হচ্ছে মিলি। মিলি তো তখন তো বিয়ে করেনি, নাকি বিয়ে করে ফেলেছে? তখন বিয়ে করে ফেলেছে। বিয়ে করার পরে মনমন ওখানেই থাকতো? হ্যাঁ, ওখানেই থাকতো। ওকে, থাকতো। তারপরে আমাকে বলতেছে যে এরকম মিলি তো কিছুতেই এখন আর আসবে না, ও চলে গেছে, এখন মনমনকে কি করবা? ধরে নাও মিলি বাদ, তাহলে মনমনকে কে রাখবে, কে দেখে রাখবে? তখন আমি বললাম যে আপনি এত কথার দরকার নেই, আমার গেটের সামনে মনমনকে রেখে যান, আমি যেখানে আছি এখানে রেখে যান। তো মনমনকে আর কি আমার বোনের বাসার গেটে সে রেখে চলে গেল। ওকে, রেখে যাওয়ার আগে যেটা ঘটনা, মনমন এদিকে সবার কাছে কিন্তু সে জানাইছে আমি একটা খুব বাজে মা, আমার বাচ্চারা আমাকে দেখতে পারে না, পছন্দ করে না। অথচ মনমন তখন আর কি কান্না শুরু করছে, আমি আমার আম্মুর কাছে যাব, চিৎকার করে নাকি মনমন কান্না শুরু করছে। তারপরে আমার কাছে দিয়ে যাওয়ার পরে 2 মাস মতো তিলোত্তমার কাছ থেকে আমি আবার বাবুকে নিয়ে আমার বড় বোনের বাসায় মোহাম্মদপুরে চলে আসছি। বাবুকে অত্যাচার করে এই জন্য। আচ্ছা আচ্ছা, তখন পর্যন্ত ভ্যাগাবন্ডের মতোই ঘুরছেন, বিকজ কোনো জব হয়নি? না, ওই স্কুলে চাকরি করছি। স্কুলে জয়েন করে ফেলেছেন? স্কুলে জয়েন করেছি। আর ওই দাদার বইটা লিখছি, ওখান থেকে দাদা আমাকে কিছু টাকা দিবে। আচ্ছা আচ্ছা, এইভাবে এটা দিয়ে টুকটাক করে সংসার চলছে। এখানে একটু জানি করছি। মিলি, যে এই মিলিটাই কি আলটিমেটলি আপনাদের সংসারে কাটা হয়ে এসেছিল নাকি অন্য কোনো মেয়ে ছিল? আগে আমি যতটুকু জানি যে আগের মেয়েটা অন্য মেয়ে ছিল। এটা আপনি মানে এটা মনমনের কাছ থেকে জানলাম যে সেটা ছিল বর্ণিল। ওকে,
আর মিলিটার কেস কি ছিল? মিলির কেস আমি যতটুকু মিলির কেস জানা গেছে সেটা হচ্ছে যে মিলি নাকি টিপুকে খুব পছন্দ করত। তাদের কথা, আমি কোনটা সত্য কোনটা মিথ্যা এটা যাচাই করতে যাই নাই আর কি, প্রয়োজনও পড়ে নাই। টিপুকে নাকি খুব পছন্দ করতো, এই জন্য টিপুর সামনে আসতো না, সে একজন নিউজ প্রেজেন্টার। তারপরে আমাদের সঙ্গে সম্পর্ক নাই এটা জানার পরে টিপুর সঙ্গে তার সামহাউ আবার একটা রিলেশন এবং বিয়ে। এটাই। তিলোত্তমার কাছ থেকে কিন্তু আমি বড় বোনের বাসায় আসছি এবং এখানে আমার চাকরির ব্যাপারটা যেটা ছিল, আমি স্কুলে চাকরি করতাম ফিউচার ফাউন্ডেশনে, মোহাম্মদপুর থেকে ফিউচার ফাউন্ডেশনে এসে চাকরি করতাম উত্তরায়। এবং বাবু এই স্কুলে পড়ে, বাবুর কিন্তু স্কুল হ্যাম্পার্ড হচ্ছে, ও তো সকালবেলা অত সকালে উঠে স্কুলে যেতে পারে না। ও থাকতো, আমি স্কুলে প্রায় আসতাম, মাঝে মাঝে ওকে নিয়ে আসতাম, শীতের দিন শীত ছিল অনেক, মাঝে মাঝে সিএনজি করে ওকে নিয়ে যেতাম একদম মোড়ায় টোড়ায়। তো বোনের বাসায় এরকম 2 মাস মতো ওখানে থাকলাম, থাকতেছে আর আমি ওই আর কি সিভি নিয়ে মাঝে মাঝে এখানে ওখানে দেই। আমি একদিন আর কি চিন্তা করলাম যে এই সময় অর্থনৈতিক একটা ব্যাপার আসলো, তো আমি একটা চিঠি, আমি মহিলা সমিতিতে একটা চিঠি দিয়েছিলাম, মহিলা সমিতি না মহিলা পরিষদ কোনখানে যেন। আমার মেজ বোন বলল যে এটা তো তুই চালাতে পারবি না, ওর বাবা কিছু টাকা পে করুক, তা না হলে তো হবে না। তো এই চিঠিটা পাওয়ার পরে আমাকে বললো দেখো তুমি এই সমস্ত কেস টেস উঠায় নাও, আমাকে আমি আপাতত বেশি দিতে পারবো না, 10,000 টাকা দিতে পারবো, ভবিষ্যতে এটা বাড়বে, কিন্তু তুমি এইসব চিঠি টিঠি উঠায় নাও। তা আমি কিছু বললাম না, 10,000 টাকা দিল, আমি এরকম চাকরি করছি, দাদার বই লিখছি, এরকম ভাবে চলছি। ফ্যামিলি একটু একটু সাপোর্ট করছে, সব ভাই বোনই আমাকে কিছু কিছু অর্থনৈতিক সাহায্য করছে। করার পরে আমি উত্তরাতে 1 রুমের একটা বাসা নিলাম। সে বাসাটা একটা রুম ছিল, একটা কিচেন আর হচ্ছে আপনার একটা বাথরুম, কিন্তু মোটামুটি ভালোই, রুমটা অনেক বড়। আমি 2 বাচ্চা নিয়ে ওখানে থাকলাম, কিন্তু যেটা ব্যাপার ওদের পড়াশোনার একটা ভাস্ট খরচ, এটা তো আমি বেয়ার করতে পারছি না। 2 জনকে যদি স্কুলে পাঠাই, আনা নেওয়া করা সবকিছু মিলে অনেক খরচ। তো আমার সেজ বোন তিলোত্তমা, ওকে বললাম যে আমি আসলে এই কোনো খরচই মেনটেন করতে পারতেছি না, পড়াশোনায় কি করা যায়। ও বললো যে মনমনকে তাহলে স্কুল বাদ দিয়ে দে, মুহাম্মদ তোর সঙ্গে স্কুল করুক, অসুবিধা নেই, ওকে ইংলিশ মিডিয়ামে দিয়ে দে আর প্রাইভেটে পরীক্ষা দিই। তখন ও ক্লাস 8-এ পড়ে। আমি বললাম যে ও যে ইংলিশ মিডিয়ামে পড়বে, ও তো কিছু বাংলা মিডিয়ামে পড়ছে, ও কি পারবে? বললো যে ও যে মেধাবী অবশ্যই পারবে। তো সত্যি ও 6 মাস পড়লো ক্লাস 8 থেকে। তো সবগুলোতে এ ছিল, 4টা স্টার ছিল। এবং ইন্টারেস্টিং ব্যাপার, ইংলিশ ল্যাঙ্গুয়েজেও মনমনের স্টার ছিল। তো রেজাল্টটা ভালো করার পর আমরা একটু খুশি, মেয়েটা ভালো রেজাল্ট করলো এত ঝামেলার পরেও। টাকাগুলো বেশিরভাগই আমার বোন তিলোত্তমা আর কি, ওর পড়াশোনার জন্য বড় বড় টাকা দিত। তখন আমি ওই যে ভোরের কাগজে চাকরি নিলাম প্রথমে, ভোরের কাগজে চাকরি। আর তখন আমি ওই টিউশনি এগুলো আমি করছি। আবার বিভিন্ন সময় ওই যে পিন্টু আমাকে অনেক কাজ দিয়েছে, শরীফুজ্জামান পিন্টু, কিন্তু আমাকে বিভিন্ন সময় কাজ দিয়েছে যে এই কাজটা করলে আপনি এত টাকা পাবেন, ও দিয়েছে। আরো এরকম আরো কয়েকজন ছিল যারা আমাকে এ ধরনের কাজ দিয়েছে, আমি এক্সট্রা কিছু কাজ করতে পারতাম আর কি। যার জন্য আমার কাছে কিছু টাকার অভাব কিন্তু ওদের আসলে বুঝতে পারে নাই। দাদাও টাকা দিয়েছে, তিলোত্তমাও দিচ্ছে, মানে মোটামুটি টাকার অসুবিধাটা আমাদের কাছে বড় ছিল না। যেটা মনের কষ্টটা বেশি, টাকার চাইতে অনেক বড় হয়ে দাঁড়ালো মনের কষ্ট। সেটা হচ্ছে যে একদিন নাকি টিপু ফোন করে মনমনকে বলতেছে, কাঁদছে খুব। মনমন বলছে যে আব্বু এমন কাঁদলো মনে হলো কে যেন মারা গেছে। মনমনকে বলছে তোর মায়ের সঙ্গে আমি যা কিছু করছি এটা আমার নিজেকে নিজের পশু বলে মনে হয়, এটা করা আমার ঠিক হয়নি। মনমন উত্তর দিচ্ছে, আব্বু এসব অভিনয় করো না তো, এগুলো ভালো লাগে না। তারপরে মনমন আমাকে বললো যে আব্বু এরকম মরা কান্না কানতে লাগলো, মনে হলো কেউ মারা গেছে। আমি এগুলো গায়ে লাগালাম না, যে যা খুশি হোক। তো ভোরের কাগজে চাকরি করছি যখন, মোটামুটি ভালোই আছে, আমরা ভালোই চলতে লাগলাম। তারপরে আমি চাকরি আরেকটু ভালো, ভোরের কাগজের বেতন তো বেশি না, খুব কম বেতন। আমি সিভি ছড়াচ্ছি এখানে ওখানে সেখানে, আরিফিন স্যারের কাছে যাচ্ছি, স্যার আমাকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেন। স্যারও বিভিন্ন জায়গাতে চেষ্টা করতে করতে যেটা হলো যে আমি বাসসে গেলাম একদিন, বাংলাদেশ সংবাদ সংস্থা। গেলে ওখানে ইসানুল করিম সাহেব ছিলেন, হেলাল বর্তমান প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি। উনি বললেন, জয়শ্রী তোমার, আমি বললাম যে দেখেন আমার বাচ্চাদেরকে নিয়ে খুব প্রবলেম হচ্ছে, আমার একটা ভালো চাকরি দরকার। লোকটা অত্যন্ত ভদ্রলোক এবং খুব ভালো করে বুঝলেন, আমাকে জীবনে উনি চিনতেন না। আমি বঙ্গবন্ধুর উপরে ইতিমধ্যে একটা বই লিখেছি, সেই বইটা ওনাকে গিফট করলাম। তো ওইটা বইটা দেখলো, নাড়াচাড়া করলো আর বললো যে তোমার যখন এতই প্রবলেম, আর তুমি যখন তোমার বাবা যেহেতু আওয়ামী লীগ করতেন, আর তুমি তো কাজ করতে পারবে,
আমি বললাম যে হ্যাঁ, আমার মনে হয় না আমার সাংবাদিকতায় কোনো প্রবলেম হবে, যেহেতু আমি সাংবাদিকতার ছাত্রী আর আমি 3 বছর হয়ে গেছে আমি ভোরের কাগজে কাজ করছি। তারপর উনি বললেন যে কিছুদিন পরে আমার সঙ্গে দেখা করো, 15-20 দিন পর। এই লোকটার কথায় এত মানে কাটায় কাটায় উনি কথা রেখেছেন। আমি 2-1 দিন ফোন করার পরে উনি বললেন যে আর 2 দিন নাও, আর 2 দিন নাও, এরকম বলে উনি ঠিকই কিন্তু ওই 15 দিনের মধ্যেই উনি ম্যানেজমেন্টকে বললেন বা কি করলেন জানি না, উনি আমার একটা অ্যাপয়েন্টমেন্ট দিলেন। এই অ্যাপয়েন্টমেন্টটা পাওয়ার পরে তো আমার তেমন কোনো আর প্রবলেম নেই, কারণ বিএসএস এর টাকা ভালোই। আর তাছাড়া আমি এক্সট্রা কাজ তখনও করি, এক্সট্রা কাজগুলো আমি করি আর কি, অনুবাদ করে দেওয়া, কারো বই লিখে দেওয়া, এরকম কিছু কাজ আমি করি। আর সবচেয়ে বড় কথা, আমার সাপোর্ট ভীষণভাবে অর্থনৈতিক সাপোর্টটা দিয়েছে আমার ইমিডিয়েট বড় বোন তিলোত্তমা। ও কিন্তু যেটা করতো যে ওদের কোচিং এর যে টাকাটা মনমনের, ও একেবারে মাসের প্রথমে দিয়ে আসতো। অর্থনৈতিক সমস্যা তো আমি কিছু দেখি না, ভালোভাবে চাকরি করছি, ওরাও ভালোভাবে পড়াশোনা করছে, কোনো তেমন কিছু না। কিন্তু কিছুদিন হলো মনমনকে আমি যেটা দেখি, ওর একটা ছেলেকে ভালো লাগে। তো ভালো লাগার পরে একদিন আমাকে জড়াই ধরে কাঁদছে, এই ছেলেটার নাকি মানে আর একজনকে ভালো লাগে। তো এটা নিয়ে ও একটা দুঃখ পেল, জাস্ট এটাই, এমন কিছু ব্যাপার না। মানে মেয়েটা তখন আলটিমেটলি ওর ইমোশনাল এজটা হচ্ছে, কষ্ট পেয়েছে। তখনও কোন ক্লাসে পড়ছে? যখন ও লেভেল হয়ে গেছে, পরিণত বলা যেতে পারে যে অ্যাডোলেসেন্স পিরিয়ডে আছে। তো এটা নিয়ে ওর একটা কষ্ট, এই মানসিক কষ্ট তো ওর যায় না। দেখি যে খুব দুঃখী, এবং তার ইতিমধ্যেই মানে ওর বাবার একটা ছেলে হচ্ছে, মানে সেকেন্ড ছেলে হয়েছে। এবং আমার মেয়ের যে ব্যাপারটা ছিল, সে শুরু থেকেই খুব বিদেশে যেতে যেত। বাংলাদেশ ওর ভালো লাগে না, ও বাইরে পড়াশোনা করবে, একটুখানি বাইরে যেতে পারলে ভালো হয়। ও জানতে পারলো ওর বাবা বর্তমান স্ত্রী এবং ওই বাচ্চাকে নিয়ে বিদেশে। ওর তখন আমাকে বলছে, খুব জেদ তো ছিল, মনমন তো ছোটবেলা থেকে খুব জেদি, আব্বু তো আমাকে নিয়ে যাবে, আমি আব্বুর বড় মেয়ে, আমাকে নিয়ে যাবে, তা না আব্বু কেন ওদেরকে নিয়ে গেল, আব্বুকে আমাকে নিয়ে যাবে না? তখন আমি বললাম যে আব্বু কেন তোমাকে নিয়ে যাবে, তুমি নিজে যাবে, তুমি এত ভালো রেজাল্ট করেছো। বলে যে না, আমি এই সমস্ত কিছু না, তোমরা মা বাবা যখন আমাদেরকে পৃথিবীতে আনছো, এই সমস্ত দায়িত্ব তোমাদের, আমাদেরই কেন এত ভালো রেজাল্ট করে যেতে হবে, এত কিছু করে যেতে হবে। খুব জেদ হয়ে গেল মেয়ের। তখন আমি ওর বাবাকে একটা মেসেজ করলাম যে দেখেন, মনমনকে কিন্তু এখনো বুঝে কথা বলতে হবে, কারণ ও এক সময় খুব আপনাকে পছন্দ করত, আপনি করেই লিখলাম। ও যদি এখন আপনাকে অপছন্দ করে, এটা যে কোন স্টেজে যেতে পারে এটা চিন্তা করা যায় না। আমি ওর ইমোশনের পর্যায়টা বুঝতে পারলাম যে ভীষণ জিদি হয়ে গেছে। তারপরে আরো বলতেছে, আব্বুর একটা ছেলে হয়েছে, ওটা একটা কালো একটা মাছি, ওটা দেখো আম্মু, ফেসবুকে দেখো কি চেহারা, আর আমার আব্বু এই বাচ্চাকে নিয়ে খুশি আছে, আমাদের সঙ্গে দেখা করে না, ওই ছেলের আমি হাত কেটে ফেলবো, পা কেটে ফেলবো, আব্বুর ব্যাংক বড় হলে রোপ করবো। মানে জিদের তাদের কোনো শেষ নাই। ওর বাবা আমাকে অ্যান্সার দিল এটা যে আমার কিছু ঠেকানোর কোনো উপায় নাই, তুমি ওদের মন জয় করার চেষ্টা করো, কারণ আমি তো আর ওদের কাছে থাকি না। তার মতো লোক এই ধরনের উত্তর দিবে, এটাই স্বাভাবিক, আমি তো আর কিছু করতে পারি না। মেয়ে জিদ হয়ে গেছে। হুট করে দেখি যে আমার মেয়ে একদিন সিগারেট খাচ্ছে। তো সিগারেট খাওয়া দেখে আমি এটা করলাম আর কি, ওর সিগারেটটা নিয়ে এখানে নিভালাম, এতে ওর একটু কষ্ট হয়। আম্মু আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে কোনো লাভ হবে না, আমি সিগারেট খাবই। আমি বললাম ঠিক আছে। তারপরে অনেক বুঝালাম, অনেক কিছু বললাম যে সিগারেট কি, কেন খাবা, এটার মধ্যে কি এমন বেনিফিট, অনেক কিছু লেকচার দিলাম, কিন্তু কোনো লাভ নেই। সিগারেট ও খাচ্ছে, বাবু খাচ্ছে। আমার কিন্তু অফিস হচ্ছে আপনার পল্টন আর বাসা উত্তরা। বাবু খাচ্ছে মানে আপনার ছোট বাচ্চাটা, মানে ছেলেটা তখন বয়স কত? ওর বয়স তো তখন 14 হয়ে গেছে। ছেলেটার বয়স 14 কাছাকাছি। হ্যাঁ, 14 কাছাকাছি। 13 সাড়ে 13। ওদের মধ্যে বয়সের ডিফারেন্স কত ছিল? আর মনমনের 4.5 বছরের ডিফারেন্স ছিল। তো মনমন তখন প্রায় 17-18 বছর বয়স। ওকে। দুজনে এরকম সিগারেট খায়, আমার কথা শুনে না, বড় হয়ে গেছে অলরেডি, তারা তো আমার কোনো কথা শুনছে না। ডিভোর্সের কতদিন হয়ে গেছে আপনাদের তখন? আপনার 7.5 বছর হয়ে গেছে। 7.5 বছর হয়ে গেছে ডিভোর্সের। আমি আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না। ফ্রাস্ট্রেশন যে গ্রোটা করছে, এটা কি এই কারণেই ছিল যে বাবার ওদের প্রতি আগ্রহটা অনেক বেশি কমে যাচ্ছিল, এই কারণেই? ইকোনমিক সাপোর্টের জায়গা থেকে হয়তো আপনি পারতেন না, ক্যাপেবল ছিলেন না, কিন্তু বাবার কাছ সাইড থেকে তো ক্যাপেবল ছিল, তো সেটা যখন আসতো না তখন কি ফ্রাস্ট্রেশন? বাবা কিন্তু টাকা দিয়েছে, টাকা একেবারে কম দেয় নাই, শেষের দিকে কিন্তু বাবা টাকা পাঠাতো ভালোই। অর্থনৈতিক ব্যাপারটা না, বৈষম্য, ওই বাচ্চার সঙ্গে বৈষম্য, যেমন সে ইচ্ছা করে এই বৈষম্য করেছে, সেই লোকটা ভালো না তো ওদের বাবা। যেমন ফেসবুকে আমার বাচ্চাদের কোনো ছবি ছিল না, ওই বাচ্চার ছবি। ওরা কিন্তু টাকার জন্য যে দুঃখ পেয়েছে তা নাই, পরিষ্কার বৈষম্যগুলো ওদের বাবা ক্রিমিনালের মতো ধরিয়ে দিয়েছে।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920। এর পরে যে ঘটনাটা আমরা মুখোমুখি হব সেটা বাংলাদেশের লাখ লাখ মানুষ এই ঘটনাটা জানেন, যারা পত্রিকা পড়েন তারা অবশ্যই জানেন, কিন্তু আপনারা পড়ে জেনেছেন। আর যার সাথেই ঘটনাটা ঘটেছে তিনি আজকে নিজ মুখে এটা বলবেন। ফিলের জায়গাটা আসলে কি, মানে এক্সপ্রেস করা যায় না। আমরা রাত 1টা সেটাতে ওদের শেয়ার আছে কিনা এই বিষয়গুলো নিয়ে ওরা কথা বলতেন। জি, তারপর সেটা হচ্ছে যে মনমনকে আমি কন্ট্রোলই করতে পারি না, মনমনকেও না, বাবুকেও না। তারা মানে এত রাগ হয়ে যায় আমার উপরে কিছু হলে, আর রাগ আমার উপরে হলে সেটাও আমি মানতে পারি। তো যেটা করতো আমার মেয়ে, নিজের হাত কাটা, রক্তাক্ত করা। প্রায় এরকম হলো, একদিন অফিসে যাব, দেখি মেয়ে এমন করে হাত কাটছে। আমি হয়তো একটু বলছি যে বাবা তুমি এরকম করো না, এরকম। অফিসে যাব, তখন অফিস যাওয়া বাদ দিয়ে ওকে নিয়ে হসপিটালে নিয়ে সেলাই করে আনতে হলো হাত, এরকম। আবার হসপিটালের ডাক্তারও যদি উচ্চবাচ্য করে, মানে মেয়ে অলরেডি রিজর্টের তার চরম পর্যায়ে, সে ডাক্তারের উপরে রাগ হয়ে যাচ্ছে, মানে তার এত রাগ। হ্যাঁ, ডাক্তার এত কথা বলে কেন, তার দরকার সেলাই করে, সে সেলাই করুক, আমি হাত কেটেছে নিয়ে এত কথা বলছে কেন, এরকম আর কি। তার জিদের কোনো শেষ নাই। আর বাবুর সঙ্গে এসে যে কথা বলে, বাবু আগে শান্ত ছিল, ওকে বলতো যে এরকম হাত কেটো না, এই করো না, মনমন আপু তুমি এগুলো করো না। বাবু দেখে আস্তে আস্তে মনমন যা বলে ওর ভয়েস দিয়ে কথা বলে, ও যা বলে ও তাই বলে। তারপরে আমি বললাম যে বাবু তোমরা এগুলো তোমরা বন্ধ করো, তা না হলে আম্মু অনেক রাগ করবো। তোমরা কি চাও যে আম্মু কোথাও চলে যাই? বলে যে চলে যাও, তাদের এতেও কোনো অসুবিধা নেই। তখন আমি দেখলাম যে কোনো ওষুধেই আসলে কাজ হবে না। আমি তখন নামাজ পড়তাম আর বলতাম যে আল্লাহ সলিউশন দাও, আর আমার কোনো উপায় নেই। আমি ফ্যামিলির লোকদেরকে একটু বললাম, আর অফিসে 2-1টা কলিগের সঙ্গে আমি একটু শেয়ার করলাম যে ওদেরকে আসলে একটু সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট দিতে হবে, কারণ আমি বুঝতে পারতেছি যে বিষণ্ণতা। একটা সেন্স কি ওদের মধ্যে গ্রো করা সম্ভব ছিল না কোনোভাবেই, যে বাবার কাছ থেকে ওদেরকে সাইড করে ফেলা? কারণ আপনি যেহেতু বুঝতে পারছেন এটা একটা রিস্ক ফ্যাক্টর, যে বাবা যে কোনোভাবেই হোক একটা ক্ষতি করবে, আপনার জীবনে যেভাবে হয়েছে অ্যাকর্ডিং টু ইয়োর ভয়েস, এবং সন্তানদেরকে তো সেফ রাখার জন্য এই লোকটার ব্যাড সাইড গুলোকে চেনায় দেওয়া, এবং তাদের যেহেতু পরিণত বয়সের দিকে যাচ্ছে দিয়েছেন আপনি, তারপরও সেটা হয়নি। ওদের কথা হচ্ছে যে সে বাবা কেন দিবে না, তারা অধিকার সম্পর্কে খুব সচেতন। বাবাকে সে তারা কিছুতেই ছাড়বে না। এটাও আবার যখন পারছে না তখন আবার জিদ হচ্ছে, মানে এটা একটা মিক্স প্রতিক্রিয়া, মানে এটা বোঝানোর মতো না। বা এরকম কোন চিন্তা ভাবনা আপনার সাইড থেকেও ছিল কিনা যে উনি যেহেতু সেকেন্ড লাইফের কথা চিন্তা করেছেন, নতুন সংসারের জন্য একজনকে বিয়ে করেছেন, সেখানে বাবু এসছে, তো সন্তানদের সিকিউরিটির জন্য আপনি সেকেন্ড থটের কখনো কি ভেবেছিলেন যে আরেকটা বিয়ে করা বা এরকম কোনো কিছু? আমার এটা মনে হচ্ছে যে তাহলে ওর বাবার মতোই একটা কাজ আমি করব, আর ওর বাবাও চলে গেছে, আমিও, ওদের সাইকোলজিটা এরকম হতে পারতো, এটা আমার মনে হচ্ছে। যে আমি সেকেন্ড কোনো কথার চিন্তা করি নাই, কারণ আমার মনে হয়েছিল এটাই যে ওদেরকে নিয়েই আমি বাঁচবো, ওদেরকে বাঁচাবো, ওরা ভালো করে পড়াশোনা শিখবে, আর প্রয়োজন নাই। আর আমি ভয়ও পেয়েছি, আমি যে সংসার জীবনে আমি যা দেখে এসেছি, এখন মানে আবারও এরকম একটা কোনো ঝামেলার মধ্যে যদি আমি পড়ি, আমি কতটা ভীত এটা চিন্তাই করা যায় না। এখনো ভয় পাই আর কি, আমার খুব ভয় লাগে। তো আপনার সেকেন্ড থটে কোনো ইচ্ছাই ছিল না? আর ইচ্ছা মানে এটার উপর আমার একটা ট্রমা, মানে ওকে। তো তারপরে আপনি যেটা বলছিলেন যে মানে আপনি প্রার্থনা করতেন যে আল্লাহ তুমি ওদেরকে কন্ট্রোল করো। হ্যাঁ, একেবারে জোরে জোরে 2 রাকাত করে নফল নামাজ পড়ে পড়ে আল্লাহ প্রত্যেক দিনই আমি দোয়া করতাম যে আল্লাহ ওদেরকে কন্ট্রোল করো, ওদেরকে পথে আনো, আমার আর কোনো উপায় নেই। আমি আত্মীয় স্বজনদেরকেও বললাম হেল্প করতে, তারা বলে এইসব মানুষের কাছে বলিস না, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি বুঝতেছি যে আসলে ঠিক হবে না। কোন সাইকিয়াট্রিকের কাছে নিয়ে যাওয়া কাউন্সেলিং এর জন্য? হ্যাঁ, কাউন্সেলিং এর জন্য আমি মেহতাব খানমের ফোন নাম্বার সব জোগাড় করলাম, কলিগের সাথে কথা বলে সময় পাই নাই। একদিন আমার এক কলিগ, ওনার নাম হারুন, আর আরেকটা কলিগ হচ্ছে মহিউদ্দিন কাদের, ওরা বলল যে ও মনমনির সিগারেট ফেলে দিয়েছিলাম আমি, দেওয়ার জন্য আমাকে একটা মেসেজ দিল, আম্মু তোমার এত বড় সাহস, তুমি আমার সিগারেট ফেলে দিয়েছ। সিগারেট তো আমার গাইড ইংরেজিতে লিখেছে, এই ধরনের আর কি ভাষা। তো তুমি যে কয়টা সিগারেট ফেলেছো ওর যে বেশি করে সিগারেট আমাকে বাসায় নিয়ে আসবা। আমি তখন মাথা শান্ত করার জন্য আমি লিখলাম আমি নিয়ে আসবো, এবং আমি সত্যি ওর জন্য সিগারেট কিনে নিয়ে গেলাম। যেটা আমি সহ্যই করতে পারতাম না সেই কাজ আমি করলাম। ওকে তো কন্ট্রোল করতে হবে সামহাউ, কিছু করার উপায় নেই। তারপরে হাসছে আমি সিগারেট দেওয়ার পরে, মাকে খুব ঘায়েল করা হলো আর কি, খুব খুশি। তারপরে আমি বললাম যে সিগারেট টিগারেট আসলে এগুলো কিছুই না, তোরা অনেক বুঝালাম, পরে দেখি আস্তে আস্তে ভালো, বলে যে আর খাবো না। ঠিক আছে, বুঝালে আস্তে আস্তে ঠিক হয়ে যেত, আবার কি জানি হতো, মানে মেন্টালি তো তারা ঠিক নাই, ইমব্যালেন্সড। তো সিগারেট খাওয়া নিয়ে অনেক মাঝে মাঝে আমি কষ্ট পেতাম, চিৎকার করতাম, একটু চিৎকার করেছি, কন্টিনিউ করতো। আমি বলতাম যে মনমন ও তোমার ছোট ভাই, ওর একেবারেই কচি বাচ্চা, তুমি যে ওকে সিগারেট খাওয়াচ্ছ, সর্বনাশ হয়ে যাচ্ছে, ওর ভিতরে অসুখ হবে,
এটা হবে, তুমি খাও, ভালো কথা, তুমি খাচ্ছ, তুমি আস্তে আস্তে ছেড়ে দিবে, তুমি ওকে কেন এরকম করলা? বলে যে কিছুই হয় না, তুমি যে ডায়াবেটিস পেশেন্ট, তুমি যে চিনি খাও, তুমি যে দেখি যে কোক খাচ্ছ। তো তর্ক করে তো আমি পারি না ওর সঙ্গে, খুব বুদ্ধি দিয়ে কথা বলে। তা আমি বললাম যে ঠিক আছে, আমি তাহলে চিনি খাবো না, তাহলে তোরা সিগারেট খাস না। কোনোভাবে এইটুকুই, এর বেশি বলা যায় না, ওকে ধমকানোর মতো আমার ছিল না। না। তারপরে মানে বিচ্ছিন্ন অনেক ঘটনা আছে যেটা প্রায় আমার জন্য আবার মন খারাপ হয়ে যেত ওদের। যেমন একদিন আমি ডাক করে বললাম যে তোরা যে সিগারেট খাস, আমি আজকে আর ফিরে আসবো না, আমি বলে যাচ্ছি আমি আজকে কোনোখানে চলে যাব। তো বলে যে আম্মু তুমি চলে তো যাবাই না, তুমি ফিরে আসার সময় মুভ এন্ড প্যাকেট আইসক্রিম নিয়ে আসবা, আর এসে কাস্টার্ড বানাবা। আমি সত্যি এগুলো করতাম, ওদের উপর রাগ করলে আমি বাসায় ওরা যেটা খেতে পছন্দ করতো ওটা কিনে নিয়ে আসতাম, যা যা খেতে রাত ভরে রান্না করতাম এগুলো করতাম ওদের খুশি করার জন্য। আমার ব্যাপারটা হচ্ছে যে আমার মাথায় মনে হয় বস্তু কম, আমি জানি না, আমি শুধু ভালোবেসে ওদেরকে ফেরানোর চেষ্টা করতাম, অন্য কিছু করে না। ধমক দিয়ে মার দিয়ে এগুলো আমার হতো না। ওরা আমার সাইকোলজি ভালোই বুঝতো যে আসলে আমি এগুলো কিছুই পারবো না। কিন্তু একটা প্রশ্ন প্রায়ই আমাকে করতো আমার উপরে, জিত আম্মু, আমার ছেলে বলতো তুমি টিপুরে কেন বিয়ে করছিলে, এই কথা বলো। আর মেয়ে বলতো যে তার তো কিছু হবে না, তার শুধু গায়ে মারতে হবে, গায়ে না মারলে এই একটা মানুষ হলো, ওর মধ্যে কোনো মনুষ্যত্ব আছে। আর আমার সম্পর্কে ওদের মন্তব্য ছিল এরকম, এই সোললেস একটা মানুষ ঘুরতেছে, তার কোনো কিছুই গায়ে লাগে না, কত কিছু হয়ে যায় তার গায়ে কিছুই লাগে না, সে তার মতো আছে। এই কথাগুলো খুব বলতো, আমার ভিতরে কষ্ট হতো, অনেক কিছু হতো, কিন্তু আমি আসলে এক্সপ্রেস করতাম কম। তো সোললেস কেন, আবার আমাকে বলতো যে আম্মু তুমি এরকম প্যাথেটিক কেন, তোমার মন খারাপ হয়ে থাকে কেন? আমরা কিন্তু পছন্দ করি না আম্মু, আমাদের কাপড় যে ধুয়ে দাও তুমি, আমি পছন্দ করি না এখন আর আমরা, তুমি কাপড় ধুয়ে দাও তারপরে মন খারাপ করো, তোমার হাত ব্যথা করে, এগুলো আমরা একদম সহ্য করতে পারি না। তোমার জীবনটা কি খুব সুন্দর, আমাদেরকে কেন পৃথিবীতে আনছো? জিজ্ঞেস করতো, তোমার জীবনটা যখন এত দুঃখের, তুমি জানো না জন্মালে মানুষকে মরতে হয়, এটা যখন জানো তখন পৃথিবীতে কাউকে আনার তো কোনো দরকার নেই। তারপরে বলতো রেসিজম নিয়ে খুব কথা বলতো, বোঝানোর চেষ্টা করতাম, বুঝতো না। আমি যেটা বুঝি সেটাই ফাইনাল, অন্য কিছু আমি বুঝতে চাই না, নিতে চাইতো না। না। ওকে, ও যেটা আপনি তো প্ল্যান করলেন যে সাইকিয়াট্রিকের কাছে নিয়ে যাবেন। নিয়ে যাবো, হ্যাঁ নিয়ে যাবো। তো সাইকিয়াট্রিস্টের কাছে আমি ফোনও করছি, কিন্তু ওনারা হয়তো ব্যস্ত থাকেন, ধরেন না। আর ওদেরকে নিয়ে যাওয়ার যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে যে আমার অফিসে, আমার চাকরিটা কিন্তু তখন কন্ট্রাকচুয়াল চাকরি, অফিসে মানে একজন ব্যক্তির নাম আমি উজ্জ্বল রাখি, উনি অহেতুক আমার পিছনে লেগে থাকতেন। এরকম থাকে সব অফিসেই, মনে হয় এমন কিছু থাকে। ওর জন্য আমার তাড়াতাড়ি অফিসে যেতে হবে, একটু দেরি হলেই আমাকে রাস্তা থেকে ফোন করা শুরু করতো, হ্যাঁ আপনারা এত দেরি হচ্ছে কেন, যার জন্য আমার অফিসে তাড়াতাড়ি আসতে হবে। আর আমার রুটিন ছিল এটা, আমি সকালবেলা উঠে 2 চুলায় ওদের রান্না বসাতাম। আচ্ছা, এই চুলায় একটা, এই চুলায় একটা, তাড়াতাড়ি করে রান্না করে টেবিলে দিতাম, দিতাম, নামাজ পড়তাম, অফিসে আসতাম উত্তরা থেকে, 3-3.5 ঘন্টা এমন লাগতো অনেকদিন। তো অফিসেও কোঅপারেট করতো না, বাসায়ও এরকম একটা সিচুয়েশন, মানে সব মিলে আমি, আর ওরা ঘুম থেকে উঠতো না সকালবেলা, রাত ভরে তারা কম্পিউটার গেমস খেলতো, জেগে থাকতো। সকালবেলা উঠে ওদেরকে যে আমি সাইকিয়াট্রিস্টের কাছে আনবো, এটা করতে হলে আমার অফিস অবশ্যই কিছুদিন ছুটি নিতে হবে, না নিয়ে আর ওই করতে হবে, আপনার অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, কিছু সিস্টেম নিয়ে। তো ওই সিস্টেম করতে করতেই কিন্তু এগুলো হচ্ছে। আমি ফোন দিচ্ছি, মেসেজ দিচ্ছি সাইকিয়াট্রিস্টের কাছে যে এরকম আমি আসবো। তারপর আমার বোনদেরকে বললাম যে ওদেরকে সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার, তারা খুব একটা সহযোগিতা করতে পারেনি। আর ব্যাপারটা হচ্ছে যে আমি যে ওদেরকে নিয়ে যাবো, ওরা তো সকালবেলা ঘুম থেকেই উঠে না, খালি ঘুমায় থাকে। আর যাওয়ার আগে একটুখানি আমার সঙ্গে একটু কথা হয়, আমি টেবিলে খাবার দিয়ে দুজনকে খাওয়াই যখন, তখন একটুখানি কথা হয়, এছাড়া তাও আমার তাড়াহুড়ো থাকে, অত একটা কথা বলতে পারি না। এই সময়টা কি বাবার সাথে সম্পর্ক ফুললি ডিটাচড, বাবার সঙ্গে যোগাযোগ নেই? বাবার সাথে যোগাযোগ হচ্ছে ওই ফেসবুকে বসে, আর যখনই বাবার সঙ্গে কথা হয় আরো খারাপ হয়, মানে বাবার সঙ্গে কথা বলার পরে এই বাচ্চাদের নিয়ে আমি আরো ঝামেলায় পড়ে যাই আর কি। যেদিনই ফেসবুকে একটু কথা, যেমন একদিন বলছে যে চায়নায় কোনো ফেসবুক নাই, তারপরে বাবু বলে যে আম্মু জানো আব্বুর সঙ্গে আজকে কথা হচ্ছে, আব্বু বলে চায়নায় কোনো ফেসবুক নাই। আমি পরে দেখি যে ফেসবুক আছে, তো আমি নিচে লিখেছি যে আব্বু ফেসবুক নাই, তাহলে এটা কোথা থেকে এলো। হ্যাঁ, খুব অ্যাগ্রেসিভ হয়ে রেগে যেত আর কি বাবার সাথে কথা বলার পরপরই। এমন কি হতো যে ভদ্রলোক আপনার সম্পর্কে তাদেরকে কান পড়া দিত, বাজে কথা বলতো? তার চিঠি আপনি দেখেন, একটি চিঠি লিখছে, সেখানে আমার সম্পর্কে যেগুলো লিখছে ওটা পড়লে বোঝা যায় যে সে নিজেকে ডিফেন্ড করার জন্য কত নিচে নামতে পারে।
আমার তাকে নিয়ে মন্তব্য করার মতো মানে ওকে ঠিক আছে। আপনি পারছিলেন না কারণ তারা সকালবেলা ঘুমোচ্ছিল। হ্যাঁ, পারতাম না। যে দিনে আমি বলি যে আব্বু তোমরা একটু তাড়াতাড়ি ওঠো, উঠবে না, আরো বেশি করে ঘুমাবে। কোনোভাবেই তাদেরকে নিয়ে আর কোথাও যাবে না। তাদের ব্যাপারটা এটা, কোথাও যাবে না, ওই বাসার মধ্যে ওই জায়গাতে থাকবে, সিগারেট টিগারেট খাবে, ওখানে থাকবে, বাসায় রান্না বান্না করা থাকবে, খাবে, এই। আর বাবুর স্কুলে ভর্তি করতে আমার একটু দেরি হচ্ছিল আর কি, 1 মাস পার হয়ে গেল ওদের বাবুর, মানে স্কুলের ক্লাস 9-এ যখন উঠলো ফর্ম ফিল আপ, তখন সবকিছু গুছিয়ে ধরেন ওর ব্যাগ কিনতে হবে, স্কুল ড্রেস বানাতে হবে, স্কুলের কিছু এক্সট্রা টাকা লাগবে, ওগুলো গুছিয়ে উঠতে আমার 1 মাস একটু দেরি হলো। এই সময়টা 2 ভাই বোন খুব নেগেটিভিটির চর্চা করেছে, যেটা কম্পিউটারের মানে ডেস্কটপে আমি দেখেছি। তারা অনবরত সুইসাইড নিয়ে ভেবেছে, কি দিয়ে সুইসাইড করা যায়, কি করলে পেইনলেস ডেথ হয়, কি করলে মাস্ট ডেথ অবশ্যই হবে, এগুলো নিয়ে চর্চা করছে, কন্টিনিউসলি চর্চা করেছে। কোন ধরনের কোন চেঞ্জেস কি পাচ্ছিলেন ওই সময়টাতে ওদের মধ্যে? হ্যাঁ, ওরা ওই যে দরজা আটকে, আমি তো জানতাম না এগুলো সুইসাইডাল বিহেভিয়ার। ওরা কি করতো, দরজা আটকে আমার সঙ্গে একটা দূরত্ব রাখতো, আমার সঙ্গে মানে দু একটু কথা বলে, কথা যেগুলো বলতো সেগুলো অদ্ভুত, ওই রেসিজম, আল্লাহকে নিয়ে উল্টাপাল্টা কথা। তো আমি ভাবতাম যে পাপ হবে, ওরা যে আল্লাহ নিয়ে কথা বলে, ছোট মানুষ, এগুলো বলা ঠিক না। এই জন্য আমি এসব নিয়ে বেশি কথা বলতে দিতাম না, আমি চুপ করে থাকতাম। ওরা দরজা বন্ধ করে একা একা থাকতে চাইতো দুজন। আমাকে দেখলে, মন দেখছিস আবার আম্মু আমার ঘরে ঢুকছে, এটা বাবু বলতো, আম্মু আবার আমাদের ঘরে ঢুকেছে, যাও তো আম্মু যাও, তুমি তোমার নিজের ঘরে যাও। এগুলো যে সুইসাইডাল বিহেভিয়ার আমি জানি না, পরে দেখলাম যে এগুলো সুইসাইডাল বিহেভিয়ার। ওরা যে আমার কাছ থেকে ডিটাচ থাকতে চাচ্ছে, নিজেকে আঘাত করছে, সিগারেট খাচ্ছে, এগুলো সবই সুইসাইডের দিকে চলে যাওয়া। এই ব্যাপারগুলো আমি কিছুই বুঝতে পারি নাই। আমি ভাবতাম যে ওরা একসময় ওদের ভুল বুঝবে যে আসলে এটা ঠিক না, এখন ছোট মানুষ ভুল করছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এমন আমার মনে হয়েছে। বন্ধু বান্ধব ছিল না ওদের? না, কোন 2 ভাই বোনের কোন বন্ধু বান্ধব, তারা পছন্দই করতো না কারোর সঙ্গে মিশতে। ওই যে যদি ওদের বাবাকে নিয়ে কোনো কথা হয় বা কিছু হয়, এগুলো নিয়ে খুব দুজন ইগোসেন্ট্রিক ছিল, ভীষণ রকমের। কোন রকম, এমনকি কারো বাড়িতে আমি যদি কখনো আমার বড় বোনের বাড়িতে ওদেরকে নিয়ে আসতাম, ওরা বসবে না যতক্ষণ কেউ বসতে না বলবে, এমন। তারপরে খাবে না যতক্ষণ পর্যন্ত কেউ না দিবে, এবং কারো বাড়িতে যাই খেতে চাওয়া, এমনকি বোনের বাসায় আমি যদি বলি যে আপা চা খাবো, এটা ওদের খুব লাগতো, তুমি মানুষের বাসায় যাই খেতে চাও কেন, এরকম ছিল আর কি তাদের ব্যাপারগুলো। ওদের যে সাইকোলজিগুলো আমার কাছে ধরা দেয় আর কি, সেটা হচ্ছে এই পৃথিবী সম্পর্কে ওদের যে ধারণা ওরা নিয়ে গেছে, সেটা হচ্ছে এখানে আসলে এই আল্লাহ খুব পার্সিয়ালিটি করেছে বাংলাদেশের মানুষের সঙ্গে। আরো বলতো বাবু, আম্মু বাংলাদেশে জন্ম নিয়ে আমি যতটা দুঃখী, ওই আব্বু 10টা বিয়ে করলেও এত দুঃখী না আমি। কেন, এই যে বাংলাদেশের মানুষ এত গরিব মানুষ কেন হবে, এদের সবার উচিত দে শুড কিল দেয়ার সেলফ, হ্যাঁ, তারা নিজেদেরকে হত্যা করুক, তারা নিজেরা মরে গেলে তারা বেঁচে থাকার কি দরকার, এত কষ্ট করে একজনের হাত নাই পা নাই ভিক্ষা করছে, এত কষ্ট করে তাদের বেঁচে থাকার কি দরকার। তারপর এত মানুষ, এটা একটা দেশ হলো, এই দেশটার মধ্যে এতগুলো মানুষ, মানে তাদের চিন্তা ভাবনা কথাবার্তা এমনই ছিল আর কি। প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় আপনাদেরকে সবাইকে নোট করতে চাই, ডোন্ট টেক দেয়ার ভয়েস। তাদের কিন্তু, তারা যেটা বলছে সেটা কিন্তু এক ধরনের বিকৃত মানসিকতা গ্রো করেছে তাদের মধ্যে, সেটা তারা কি বলছে সেটাকে পয়েন্ট করা উচিত হবে না। সুইসাইডাল বিহেভিয়ারের মধ্যে জিনিসগুলোকে দেখতে হবে, কারণ যখন একজন মানুষ সুইসাইড করতে পারেন তখন তার মধ্যে কিছু বিহেভিয়ার দেখা যায়, হ্যাঁ, প্রি বিহেভিয়ার যেটাকে আমরা বলি, যে সে আগে থেকেই বোঝাতে থাকে যে না, সে কিছু একটা দুর্ঘটনা ঘটাতে যাচ্ছে, এবং তার মধ্যে এই জিনিসগুলো, তাদের 2 সন্তানের মধ্যে এই জিনিসগুলো ছিল, এবং সেটা কি ছিল সে বিষয়গুলো নিয়ে কথা বলছে। ওকে, তারপর তবে একটা জিনিস আমি যেটা বাদ দিয়ে গেছি, এটা বোধহয় আমার এই মুহূর্তে বলার প্রয়োজন আছে। আমি মানুষের জন্য যেহেতু কাজ করছি, এই কথাটা আমি বলবো। ওরা, আপনি যেটা বলছিলেন যে হঠাৎ করে ওরা কেন এমন হলো, সেটা একটা খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটলো। সেটা হচ্ছে আমার মেয়ে প্রথমে একটা ছেলেকে যে পছন্দ হলো, সেই ছেলেটা কিন্তু ওটা আস্তে আস্তে ওর চলে গেল, তো তার পরবর্তীতে আরো একটা ছেলে ওকে খুব পছন্দ করতে লাগলো, ও পড়তে যেত, ওকে খুব পছন্দ করত। তো এটা নিয়ে যে শাসনটা করা হয়েছে, আমি বা আমার বোন, আমি খুব একটা করি নাই শাসন, সেটা ছিল একটু বেশি। ওর জিদ হয়ে গেল, ও বলে যে আমি এই ছেলেকে পছন্দ করি না, কিন্তু এই ছেলেটা আমাকে খুব পছন্দ করে, আমি ওর সঙ্গে গল্প করতে পছন্দ করি। আচ্ছা, আমি বললাম ঠিক আছে তুমি গল্প করো, অসুবিধা নেই। কিন্তু একদিন একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যে আমি অফিস থেকে ফিরছি, আমি দেখি হঠাৎ মনমনের ফোন থেকে আমার ফোনে একটা টেলিফোন, একটা ছেলে একটা লোক করছে। আমি বললাম যে কি ব্যাপার,
বলে যে আপনি যদি পারেন তো থানা হয়ে যান। আমি বললাম কেন থানায় যাবো কেন, আর আমার মেয়ের ফোনই বা আপনার কাছে কেন? তো বলে যে আমি তো আপনার মেয়েকে থানায় নিয়ে এসেছি একটা ঘটনার জন্য। আমি বলছি আপনি এক্ষুনি আমার মেয়েকে ছেড়ে দেন, ওকে বাসায় পাঠিয়ে দেন, আপনি থানায় নিয়ে আসছেন মানে? আমি খুব রেগে গেছি। পুলিশ ছিল এটা? হ্যাঁ পুলিশ ছিল। ওকে। তো বললো যে আপনি উত্তেজিত হবেন না, আপনি আসেন। তারপর তখন আমি থানায় গেলাম। থানায় যাওয়ার পরে দেখি ওইটা ফোনটা পাওয়ার সাথে সাথে আমি তখন আমাকে একটু ইনু ভাই চিনেন, তথ্যমন্ত্রী, তথ্যমন্ত্রীকে আমি বললাম যে আমার মেয়েকে থানায় নিয়ে গেছে, আপনি এখন ফোন করে ওকে ছাড়ান। তখন ইনু ভাই ফোন করছেন কিনা আমি জানি না, আমি থানায় গিয়ে দেখলাম যে মনমন বসে বসে গান শুনছে, বসে আছে, আমার কাছে আর কি বলতেছে যে ওকে নিয়ে যান। তো ঘটনাটা কি ছিল আমি মনমনের মুখ থেকে জানলাম যে ওই ছেলেটার সঙ্গে ওর দেখা হলে পরে ওই ছেলে সামহাও মনমনকে কিছু একটা বললে মনমন সেটা শোনে নাই। না শুনলে ওই ছেলেটা কি করেছে, দৌড় দিয়ে একটা চলন্ত মোটরসাইকেলের সামনে যেয়ে পড়লে মনমন, ওই ছেলে যখন পড়ছে ওই ছেলে মনমনও লাফ দিয়েছে। দেওয়ার পরে যেটা হচ্ছে যে আশপাশে লোকজন জড়ো হয়ে গেছে। মনমন তখন বলে যে আম্মু আমি এমন ভাবে করতেছিলাম যে আমার তখন আসিফকে বাঁচানো খুব জরুরি ছিল। ওই ছেলেটার নাম ছিল আসিফ। বলে আমি আসিফের হাত ধরে একদিকে ওকে করতেছি, প্রোটেকশন দিচ্ছি, আর অন্য দিক দিয়ে আমি সমস্ত পাবলিকদেরকে মারতেছি। বাংলা সিনেমার হিরোইনরা যেভাবে মারামারি করে ঠিক ওভাবে আমি সবাইকে মারধর করার চেষ্টা করতেছি যাতে আমি আসিফকে বাঁচাতে পারি। কিন্তু আম্মু আমার দুঃখ লাগলো যে আসিফের বাবা মা আসিফকে নিয়ে গেল, আমার সঙ্গে কেউ কোনো কথা বলল না। আর ও বলে যে আমি লকআপ আমাকে ঢুকালো পুলিশ, প্রথমে ঢুকাইছিল পরে ছেড়ে দিচ্ছে, হয়তো কোনো ফোন টোন গেছে এই কারণেই। এই দুঃখ আমি কিছুতেই ভুলতে পারবো না, আমি এই দুঃখ কিছুতেই ভুলতে পারবো না। একটা ভদ্রলোকের মেয়ে যদি ওরকম জায়গাতে যায় আসলে এটা ভুলার মতো কোনো ব্যাপার না। আর যে বাচ্চা আমি কখনো কোনো শাসন করি নাই, ওরা যাই করুক আমি ব্যথা দেই নাই, কষ্ট দেই নাই, কিছু দেই নাই। ওর মানে এটা ভয় পাইছে, ট্রমাটিক হয়ে গেছে। পুলিশের এতটুকু বাচ্চাকে ধরে নিয়ে যাওয়া উচিত হয় নাই। তো আমি তখন বললাম যে ও আমাকে ধরে কাঁদতে লাগলো, বললো যে আম্মু আমাকে মাঝে মাঝে প্রায় নিকনেমে ডাকতো, শিপু শিপু, দুই ভাই বোনই, যেন আমি ওদের ফ্রেন্ড এরকম আর কি। বলে যে সব সময় মনে হয় আম্মু হচ্ছে শিপু, আজকে যখন আম্মু আমাকে নিয়ে আসলো আমার মনে হলো আমার মা। বলে আমার মেয়ে কিন্তু আমাকে ধরে খুব কাঁদতে লাগলো, আমিও খুব কাঁদলাম। তো মেয়েটা কিন্তু ওর পর থেকে একেবারে শকড, একদিকে বাবার এই ঘটনা, আবার এটা ওর কাছে মনে হলো যে ছেলের জন্য আমার এরকম একটা ঘটনা ঘটলো, সে আমাকে কিছু না বলে তার বাবা মা তাকে ছাড়াই নিয়ে গেল ওকে থানায় রেখে। এই যে একটা দুঃখ পেল। আর থানায় ঢোকার এতটুকু বাচ্চার অভিজ্ঞতা, এটা তো সামাজিক দৃষ্টিকোণ থেকে যেভাবে দেখা হয় সবকিছু মিলিয়ে বুঝতে পেরেছি। আর মুহাম্মদের যে ব্যাপারটা ছিল, আমার ছেলে বোনকে এত সে ভালোবাসতো, বোনের প্রতিটা দুঃখ যেন ওর দুঃখ। ওকে। যেমন আমি যদি কখনো মনমনকে কিছু ধমকাতাম আর মনমন হাত কাটলো ঘটনা, আমাকে বলে আম্মু তুমি কাঁদতো আর বলতো তুমি যে মনমনকে বকলা, দেখো কিভাবে হাত কাটছে, কিভাবে রক্ত বের হচ্ছে, তুমি দেখো আরেকটু হলেও মরেই যেত, এমন করে বলতো। মানে ভীষণ ভালোবাসে। বাচ্চাটা এত টাচি ছিল মোহাম্মদ, আমার বাচ্চাটা এত টাচি ছিল যে সুন্দর একটা বাসায় ওরা থাকতো, কিন্তু বাসার প্রবলেম গুলো ওদের ভালো লাগতো না। কোনো প্রবলেম হলে পানি ছিল না 2 দিন, এটাতে ওরা খুব রাগ। পানি নাই, যেদিন পানি নাই আমি একদিন কি করলাম, একদিন পানি অফিস থেকে ফেরার সময় যত মিনারেল ওয়াটার আছে রিক্সা ভর্তি করে কিনে নিয়ে আসলাম, যে ওরা হয়তো গোসল করে নাই। 750 টাকার পানি কিনে নিয়ে আসছে। কিনে নিয়ে আসে বললাম তোমরা এই পানি দিয়ে গোসল করো। তো মোহাম্মদ আমাকে বললো যে আই এম নট সো ডেসপারেট। আমি হাসতেছি যে এটা আমি কার জন্য পানি নিয়ে আসলাম, তোমাদের গোসলের জন্যই তো পানি আনলাম। তারপরে ওই দিন পরে আবার পানি আসলো, কেন যেন আসলো একটু পানি। পরের দিন সকালবেলা আমি যখন যাব, 2 চুলায় রান্না, 1 চুলায় কই মাছ, 1 চুলায় চিংড়ি মাছ আমার মনে আছে, রান্না করে টেবিলে দিলাম ওদেরকে। দেওয়ার পরে ফিরে আসার সময় পানি চলে গেছে। আমি তো ভয় পাইছি যে পানি গেছে মানে তো 2 ভাই বোনের অনেক মেজাজ খারাপ হবে। আমি বলতেছি বারবার যে আগের দিন আমি একটা স্বপ্নও দেখলাম যে আমার বাবু উল্টে পাল্টে পড়ে ওর গলাটা এরকম ভেঙে গেছে আর কপাল কেটে রক্ত পড়ছে। তো ওটা দেখে কিন্তু আমি নামাজ পড়ে আল্লাহকে বললাম যে আল্লাহ, ওর এই স্বপ্ন যদি কোনো খারাপ কিছু থাকে তাহলে যেন তা না হয়, যদি ভালো কিছু হয় তাহলে যেন তাই হয়, তুমি স্বপ্নকে মিথ্যা করে দাও। এইভাবে আমি নামাজ পড়ে প্রার্থনা করলাম। করার পরে ওই আর কি পানি নাই, সকালবেলা আমি কয়েকটা বালতি টালতি এমনি ভরে টরে দিলাম।
তো অফিসে যাওয়ার সময় বললাম, আব্বু পানি টানি নাই, তোদের যে কষ্ট হবে, আমি আসার সময় আবার পানি নিয়ে আসবো বেশি করে। তো রাত্রেবেলা বাবু আবার আমাকে কিন্তু ওই দিন গান শোনাচ্ছে। ওরা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, দুজন মিলে আমাকে দিয়ে একটা গিটার কিনেছিল। সেটাও একটা গিটার কেনার ঘটনাটা শুনলেও বুঝবেন। আমার 2 চোখে ছানি পড়ে গিয়েছিল। ছানি পড়লে তখন আমি তো চোখে দেখি না ভালো করে, অফিস একটু ছুটি নিলাম অপারেশনের জন্য। তখন ওরা বলল যে আমাদেরকে গিটার কিনে দাও। ওই গিটারের টাকাটাও আমি জোগাড় করছিলাম কিন্তু একটা বই লিখে। তো বললাম যে আমি তো চোখে কিছু দেখি না, আমাকে ধরে নিয়ে যাস তাহলে। বলে আজকেই কিনে দিতে হবে। বললাম ঠিক আছে, আজকেই কিনে দেবো। তো যেদিন চোখ অপারেশন তার আগের দিন ওদেরকে আমি ওই গিটারটা কিনে দিলাম। ওরা 2 জন কম্পিউটারে লিসেন দেখে দেখে শিখে ফেলেছে মোটামুটি। তো আমাকে রাত্রেবেলা গান শোনালো বাবু। সামার হ্যাজ কাম এন্ড পাস্ট, ইনোসেন্ট ক্যান নেভার লাস্ট। কেন যে গান শোনালো আমি তাও তো জানি না, এগুলো সিম্বল ছিল হয়তোবা। তারপরে সকালবেলা ওই যে রান্না করে আমি টেবিলে দিলাম। আর আমার নিয়মই ছিল, একদিক দিয়ে রান্না করছে, একদিক দিয়ে নামাজ পড়ছে, একদিক দিয়ে শাড়ি পড়ছে, একই সাথে সবকিছু করতাম। আবার ভেতরে ঢুকে ঢুকে ওদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করতাম। কিন্তু ওদের যেটা ব্যাপার ছিল, প্রায় দরজাটা বন্ধ করে দিত, আমার সাথে কথা বলতে যেত না। তো আমি বললাম যে বাবু আমাকে একটু বোতলে পানি ভরে দাও তো। এটা বললে বাবু কিন্তু আমাকে পানিটা ভরে দিয়ে শুয়ে ঘুমালো। তারপরে আমি মনমনকে বললাম যে আমি বের হয়ে আসলাম। ঘর থেকে বের হয়ে লিফট কল করে আমার হঠাৎ মনে হলো যে বাবুর ওই স্বপ্নের কথা মনে হলো, মনটা যেন কেমন হলো। আমি আবার লিফট ছেড়ে দিয়ে ভিতরে আসলাম। ভিতরে এসে দেখি যে বাবুর হাতটা এরকম পড়ে আসছে, বাবু ঘুমায় আসছে। তো আমি হাতটা তুলে দিলাম, চুলটা এরকম সরায় ওর কপালের মধ্যে একটা চুমু দিলাম। ছোটবেলায় কপালে ব্যথা পাইছিল আমার মনে আছে, ওর কাটা জায়গাটাতে আমি এরকম একটু হাত বুলাই দিলাম। তো বের হওয়ার সময় মনমনকে এরকম জড়াই ধরলাম, মনমনকে জড়াই ধরলাম। তারপরে বললাম যে তোমরা ভালোভাবে থাকো, আমি অফিসে যাই। বললো হ্যাঁ আম্মু যাও। তো অফিসে গেলাম। অফিসে 9টা 9:30টার দিকে আমার নিউজ করা হয়ে গেছে, যেটুকু কাজ ছিল হয়ে গেছে। তখন আমাকে আর কি যে ভদ্রলোক আমার পিছনে লেগে থাকতেন, উনি আমাকে আরেকটা ফর নাথিং আরেকটা নিউজ দিল। তখন দেওয়ার পরে হুট করে কেন জানি আমার ভেতরে কষ্ট হচ্ছে, কেন যেন কষ্ট হচ্ছে। আমি কখনো ওই টাইমে বাচ্চাদেরকে ফোন দেই না। ফোন দিলাম মনমনকে 9:30টার সময়। বললাম যে আম্মু কি করতেছো, ঠিক আছো তো? দেখি যে ওর কণ্ঠস্বরের মধ্যে যেন কিরকম একটা চাঞ্চল্য। পানি আসছে? বলে পানি তো আসবে 10টায়। বললাম বাবুকে একটু দাও না। বলে যে বাবু তো পড়তেছে। বললাম বাবু পড়ছে তাতে কি হচ্ছে, আমাকে একটু দাও। বলে যে না এখন দেওয়া যাবে না, এখন বাবু কাজ করছে, এখন কথা বলবে না। বলে ফোন খুব দ্রুত কথা বলে রেখে দিল। তারপরে আমি দেখলাম যে কি ব্যাপার, এমন ওর কণ্ঠস্বরের মধ্যে এরকম তারা কেন। তারপরে তাড়াতাড়ি করে আমি একটু নিউজ করলাম। নিউজ করে দিয়ে আসতেছি, বাসায় আসবো। তো পানি নাই, যেহেতু আমার মাথায় আছে যে স্ন্যাক্স কিনে নিয়ে যেতে হবে। আমি নিউট্রিয়েন্টে ঢুকলাম। ঢুকে বাবুর জন্য সসেস কিনলাম, 2টা বার্গার, একটা পিজা কিনলাম, কোক কিনলাম। তো ওভেনে গরম করতে দিল না, সাথে সাথে কারেন্ট চলে গেল। ওটাও আমার একটু কেমন যেন লাগতেছে যে ওদের খাবারটা গরম করতে গেল আর কারেন্ট চলে গেল। মানে মনের মধ্যে শুধু আমার বাড়ি দিচ্ছে বারবার। তারপরে আমি অনেক পানি, বড় বড় 2 ক্যান পানি দোকান থেকে কিনতে পাওয়া যায়, ওগুলো কিনে রিক্সা দিয়ে উঠায় আমি উপরে উঠে আসছি। তো রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। লিফটে উপরে উঠলাম, উঠে আমি দরজা ধাক্কাচ্ছি সমানে। দরজা তো কেউ খোলে না। 1 ঘন্টা হয়ে গেছে আমি দরজা ধাক্কাচ্ছি। মানে আমার তখন যত হচ্ছে, যত খুলে না তত আমার মানে মেন্টালি আমি শেষ একদম। আমার একদম ভাল লাগছে না। তো পাশে ভাড়াটে ভাবি, উনি নতুন আসছেন, উনি বলতেছেন যে আপা আপনি আমার বাসায় আজকে রাত্রে থেকে যান। বললাম এটা কোনো কথা বললেন আপা, আমার বাচ্চারা 2 জন ভেতরে আছে, আমার তো টেনশন হচ্ছে, আমি তো এটা পারবো না। বললাম যে আপনি ইন্টারকম থেকে একটা ফোন দেন দারোয়ানকে, কোনোভাবে দরজা ভাঙা যায় কিনা, কারণ 1 ঘন্টা হয়ে গেছে। তখন আমি আবার দোতলায় যে ওর উপরের ফ্ল্যাটে উঠে শব্দ করলাম যে ওরা যদি বেশি ঘুমে থাকে এখানে জোরে শব্দ করলে হয়তো উঠবে। শব্দ করলাম, অনেক চেষ্টা করলাম, খুললো না। তখন ওই দারোয়ানটা আসলো। দারোয়ান এসে বলতেছে যে আপা আপনার পেছনে একটা স্লাইড ডোর আছে, ওটা কি আপনি খুলে গেছেন? আমি বললাম যে হ্যাঁ ওটা খোলা আছে। তখন ওই মানে বেলকনি, আমাদের বাসার বেলকনি আর ওই পাশের ভাড়াটের বেলকনি, ওখান থেকে এক বেলকনি থেকে আরেক বেলকনিতে লাফ দিয়ে যাওয়া যায় আর কি। একটু কষ্ট, একটু রিস্ক, তারপরও রিস্ক নিয়ে দারোয়ান বলল যে ঠিক আছে আমি দেখি পারি কিনা। তখন কয়টা বাজে? তখন বাজে রাত 11:30 বেজে। 11:30টার মতো। তারপরে লাফ দিয়ে ওখানে গেল।
যাওয়ার পরে দরজা খুলে দিয়ে ডাকতেছে আপু ভাইয়া, বউ দেখে ছুটে এসে আমাকে ধরছে, চেপে বলে আপনি ঢুকেন না ঢুকেন না। তারপরে আমি বললাম কেন ঢুকবো না, কি হচ্ছে, কি ব্যাপার। আমি কিন্তু তখন বুঝতে পারছি সামথিং খারাপ কিছু একটা, অ্যালার্মিং। তো বলে যে দেখে আপনি সহ্য করতে পারবেন না। আমি বললাম কি সহ্য করতে পারবো না, আমাকে বলো না কি সহ্য করতে পারবো না। তখন কিন্তু আমি শেষ, একদম পুরোপুরি শেষ। আমি বলছি কি সহ্য করতে পারবো না, তুমি বলো আমাকে বলো কি সহ্য করতে পারবো না। তো বলে যে কিছু তো নাই, কিছু নাই, চেয়ার ঝুলতেছে। ওটা বলার সাথে সাথে ওটা মানে ছিল আমার জীবনে ওয়ার্স্ট, মানে এর থেকে খারাপ কোন সংবাদ কোনোদিন আমি শুনি নাই। তাকাই দেখলাম আমার বাবুর দিকে, আমি শুধু তাকাই দেখলাম বাবু পড়ে আছে। তো ওইটা দেখার পরে আমি আর কোনো দিকে তাকাই নাই, আমার তেমন করে কিছু মনে নেই, আমি মনের দিকে তাকাতে পারি না। এবং আমি কনফার্ম যে বাবু যখন নাই মনও আরো আগে নাই। তারপরে আমি কি করছি আমার কিছু মনে নাই, কিচ্ছু মনে নেই আমার। কিছু বলার নাই এখানে। একটা মার জন্য আসলে কি হতে পারে এই মুহূর্তে, এবং এটা যারা পৃথিবীতে মা হয়েছেন কিংবা যারা সন্তান আছেন তারা প্রত্যেকে অনুভব করতে পারেন যে এটা কি পরিমাণ দুঃসহ একটা ঘটনা হতে পারে একটা মানুষের জীবনে। কিছুই বলার নাই প্রিয় শ্রোতা। কত আগে এই ঘটনাটা ঘটেছে, কোন বছর এই ঘটনাটা ঘটেছে? এই রিসেন্টলি 2015 সালে, 2014 কোন মাসে ঘটনাটা ঘটেছে? এই তো গত পরশুদিন ওদের ফার্স্ট মৃত্যুবার্ষিকী ছিল। দুইজনই একই সাথে কি মানে একই সাথে? এটা কি মানে ওরা ফাঁসি নিয়েছে? দুটো, ওটা হচ্ছে আপনার দুটো জানলা ছিল না ওগুলো, ওইটা তো শেল টিকেট বিল্ডিং ছিল। শেল টিকেট বিল্ডিং গুলোতে যে ইয়াগুলো থাকে না, গ্রিল গুলো উপর থেকে নিচ পর্যন্ত, ওই আর কি সবচেয়ে উপরের গ্রিলটাতে ওরা ওটা নিজেরা বেঁধেছে। আবার কনফার্ম ডেট যাতে হয় তার জন্য পিছনে চেয়ার বেঁধেছে দুজন মিলে, 2 রুমের 2 দরজায় আর কি, দরজার উপরের গ্রিলটাতে। পরবর্তীতে আপনি এই পুরো বিষয়টা আবিষ্কার করতে পেরেছিলেন যে ঘটনাটা কিভাবে ঘটিয়েছে, কে কাকে ইন্সপায়ার করেছে, কি অবস্থা ঘটেছে? না, কোন ওরা এমনিতে এর আগে কোনো এভিডেন্স রেখে যায়নি, কোনো কিছু বলে যায়নি। হ্যাঁ, বাবু লিখে রেখে গেছে ওই যে ডিপার্চার একটা গান, ওই গানটার মনমন লিখে গেছে, কোনো কেউ দেয় না। ও মনমন মনে হয় কোনোখানে আমি দেখি নাই, কেউ কেউ আমাকে বলেছে মনমন লিখে গেছে। আম্মুকে কষ্ট থেকে মুক্তি দিয়ে গেলাম, মানে আমার খুব কষ্ট হতো, ফিল করতো, সবসময় বলতো যে তোমার জীবনটা এত কষ্টের, এগুলো বলতো। এই ধরনের একটা লাইন কোথাও লিখে গেছে। আর বাবু গান, ওই ডিপার্চার গানটা পুরা লিখেছে। না, সবাই এমনিতে সবাই এসে প্রথমে চিন্তা করছে যেটা মার্ডার কিনা, এগুলো সবাই ইয়া করছে। তো পুলিশ কিছুক্ষণের মধ্যে বুঝতে পারছে যে এটা আসলে সুইসাইড ছাড়া আর কিছু না। উনি বলতেছিল যে ময়না তদন্তের দরকার নাই, আপনারা যদি বলেন লিখে দেই সুইসাইড। তো আমরা বলছি না, আইনে যা যা করা দরকার সবকিছু করেন। এটা আমি বলি নাই, আমার আত্মীয় স্বজন যারা ছিল। তারপরে রিয়াকশনটা কি দাঁড়ালো আপনার ফ্যামিলির এবং ওর বাবার রিয়াকশনটা কি দাঁড়ালো? ওর বাবার রিয়াকশন হচ্ছে সুপ্রীতি ধর দিদির কাছে তাৎক্ষণিকভাবে ফেসবুকে একটা চিঠি লিখছে। সেই চিঠিটা সবাই পড়েছে আর কি। সেখানে বলেছে যে সন্দেহ প্রকাশ করছে আমি ওদেরকে হত্যা করেছি, তারপর ময়না তদন্তের রিপোর্ট দিতে কেন দেরি হচ্ছে, এ ধরনের। একটু পরে ওদের ফ্যামিলি থেকে আমাকে একটা ফোন আসছে, আপনি নাকি মানুষকে বলছেন যে আমার কাকা ওদেরকে কোনো টাকা দিত না, ওরা মারা গেছে, এটা কোনো ফ্যাক্টর না ওদের কাছে। দুঃখ না, আমি কোথায় টাকা নিয়ে অস্বীকার করেছি বা টিপুকে কেন দোষারোপ করতে পারি, এগুলো নিয়ে প্রশ্ন তুলেছে তারা। ওদের মারা যাওয়ার ব্যাপারটা রাগ কাটে নেই। প্রিয় শ্রোতা, এরপর একজন মা এই ঘটনা ঘটে যাওয়ার পরে আজকে স্টুডিওতে এসে আপনাদের সামনে যে ঘটনাগুলো বলে গেলেন, সেটা কতটুকু সাহসী হলে, কতটুকু মনোসংকল্প নিয়ে বেঁচে থাকলে সেটা একজন মানুষের পক্ষে সম্ভব হয়। আজকে আমাদের হ্যালো 8920 তে এসেছেন, তার একটা বিশেষ উদ্দেশ্য আছে। আমি যখন আপনাকে ফোন করেছিলাম আমি নিজেও বলেছিলাম যে আমরা সুইসাইডের এগেইনস্টে কথা বলতে চাই। আপনি এরপর একজন মার বেঁচে থাকা খুব কঠিন, প্রত্যেকটা মোমেন্টে অনেক বেশি সহজ একজন মানুষের মরে যাওয়া, কিন্তু বেঁচে থাকাটা আপনার জন্য অনেক অনেক বেশি কঠিন, সেটা আপনি করে যাচ্ছেন। আপনি আমাদের এই লাখ লাখ শ্রোতা যারা আছেন, এই অনুষ্ঠানটি আমাদের আর্কাইভে থেকে যাবে, এই অনুষ্ঠানটি ওয়েবসাইটে গেলেই মানুষ পাবে। এটা এমনও হতে পারে যে যদি আল্লাহ চান তো 100 বছর থেকে যাবে। কি বলতে চান আপনি আজকে যারা যারা শুনছেন, এবিসি রেডিও লিসনার যারা আছেন হ্যালো 8920 পক্ষ থেকে? তাদেরকে আমি বলবো যে কোনো কিছু মানুষ কর্তব্য যেন এড়ায় না যায়, এটা আমি সবার আগে বলবো। আমার বাচ্চাদের উপরে কেউ কোনো কর্তব্য করেনি, আমি একা
কর্তব্য করেছি। এবং আরো একটা জিনিস আমি আপনাদের মাঝখানে বলি নাই, সেটা বলা বোধহয় উচিত ছিল। যা হোক, আমাকে কোনোখান থেকে সে ধরনের শুধু ইসলামুল করিম স্যার একটা চাকরি দেওয়া ছাড়া আমার তেমন কোনো পজিটিভ কোনো ঘটনা ঘটে নাই। এটা হয়েছে। আর আমার মানে যেটা মনে হয় যে সবাই ওদের উপর কর্তব্য এড়িয়ে গেছে। 7 বছরে ওদেরকে কেউ দেখতে যায় নাই। আমার ফ্যামিলিতে দাদা, ওই বড়দা ঈদের সময় ওদেরকে ভাবি কাপড় নিয়ে যেত, দেখতে যেত। ওরা এগুলো পছন্দ করতো না যে আমাদের জন্য আবার কাপড় আনার কি দরকার, এই টাইপের ব্যাপার। ওদেরকে স্নেহ ভালোবাসার ব্যাপারটা অনেকে টাকা দিয়ে সেরে দিয়েছে। আসলে এই কাজগুলো ঠিক না। একটা সংসারে যখন এরকম ডিভোর্স হয়, এই ধরনের একটা ঘটনা, সেটা আমার উপরে চাপ, মানে একটা মায়ের উপরে চাপ পড়ে, শিশুদের উপরে চাপ পড়ে। সেই ব্যাপারগুলো সবাইকে শেয়ার করা উচিত ছিল, পারিবারিকভাবে, সামাজিকভাবে, এবং আমি মনে করি রাষ্ট্রীয়ভাবেও। মানবতার এখানে একটা দায়িত্ব ছিল, মানবিক যে দায়িত্ব, এই দায়িত্বগুলো এই সমাজের কোথাও পালিত হয় নাই। এই কারণে আমি একটা সংগঠনের কথা কি আমি বলবো, যে এই সাংগঠনিক চিন্তাটা আমার এখান থেকে এসছে, যে শিশুরা কোথাও দাঁড়ায় তাদের প্রবলেমের কথাটা বলতে পারুক, তাদেরকে কেউ একজন সাড়া দিক, তাদের পাশে যেয়ে কেউ দাঁড়াক। এরকম একটা প্লেস আসলে আমাদের দেশে, যেমন জানি আমেরিকায় যেটা হয়, যে বাচ্চাদেরকে মারধর করলে, তারা টেলিফোন করলে পুলিশ চলে আসে। এই যে বাচ্চাগুলোকে ফেলে রেখে আমি যখন টিউশনি করেছি, ছোট্ট মোহাম্মদকে ফেলে রেখে কিন্তু আমি টিউশনি করেছি প্রথম দিকে, যখন আমার চাকরি ছিল না। 8 বছরের বাচ্চা, আমি এসে দেখতাম যে ও টর্চ জ্বালায় পড়ছে, হ্যাঁ, কারেন্ট চলে গেছে লোডশেডিং এর সময়। তো অতটুকু বাচ্চাটাকে ফেলে রেখে আমি চাকরি করতে যাচ্ছি, একদম ইনসিকিউর তারা। এই সমাজের কোনোখানে মানে এই বাচ্চাগুলোর কোনো সিকিউরিটি ছিল না, না আমার ফ্যামিলি থেকে, না ওদের ফ্যামিলি থেকে, বা কেউ, জাস্ট ওদেরকে ফেলে দেওয়া হচ্ছে। এবং আমার যেটা মনে হয় যে এই যে দায়িত্ব এড়িয়ে চলা মানুষের, এটার সবকিছুর ফল। ওদের বাবা দায়িত্ব এড়িয়েছে, পরিবার দায়িত্ব এড়িয়েছে, সমাজ দায়িত্ব এড়িয়েছে, রাষ্ট্র আমাকে একটা ভালো চাকরি দিতে পারেনি প্রথম দিকে। এই সবকিছুর সমন্বয়ে কিন্তু ওদের সুইসাইড। এবং এই দায়িত্ব আপনার, আমার, সকলের এই সুইসাইড থেকে এদেরকে ফিরায় আনা। শুধু আত্মহত্যাই না, এই যে মনমোহন মোহাম্মদের মতো মেধাবী, ওরা কি পৃথিবীতে কত অবদান রাখতে পারত। এই মেধা, আমি ওদের মতো মেধাবী না, আমি নিজে অনেক অবদান রাখতে পারি, তাহলে ওরা কি করতে পারত। তো এই যে নতুন প্রজন্মের এই অসম্ভব সম্ভাবনা, এই সম্ভাবনাগুলো যদি এভাবে শেষ হয়ে যায়, সেটা কারো কাম্য হতে পারে না। সে কারণে আমি বলবো যে এই ধরনের শিশুদের জন্য সবার একটুখানি সময় দিক, সবাই একটু ভালোবাসুক। কিছু না, শুধু ভালোবাসা দিয়ে ওদেরকে ফেরানো যাবে। আপনি সংগঠনের কথা বলছিলেন, কোন সংগঠন? আমি যে সংগঠনের ব্রাইটের টুমরো নামে যে সংগঠনটা আত্মহত্যা প্রতিরোধ নিয়ে গড়ে তুলেছি, এখনো সেটা প্রাথমিক পর্যায়ে, আমরা কেবল শুরু করেছি আর কি সংগঠনটা। আমরা চাচ্ছি যে এই সংগঠনের মাধ্যমে আমরা কাউন্সেলিং করাবো, বিভিন্নভাবে সচেতনতা তৈরি করব। সংগঠনের উদ্যোগ নিয়েছে শিশুদের কথা ভেবে, এবং সুইসাইড যাতে প্রতিরোধ হয়। কারণ সুইসাইড ব্যাপারটা যেটা, এই দুঃখের কোনো সীমা নাই। মানে যে কোনো মৃত্যু মানুষ মেনে নিতে পারে, কিন্তু আমি আমার বাচ্চা এত কষ্ট করে বড় করলাম, এত কিছু করলাম, সবকিছু এসে দেখলাম রাতারাতি শেষ। আমার আর কিছুই করার নাই, শুধু একটা পাথর নিয়ে বেঁচে থাকা, আর কিছু না। আমার কিছু ভাল লাগে না। আমার কোন একটা সুখ নিতে গেলে, পৃথিবীর কোন একটা ভালো জিনিস, একটা ফুলের গন্ধ নিতে গেলে মনে হয় যে আমার বাচ্চারা এই ফুলের গন্ধটা নিচ্ছে না, আমি নিচ্ছি। নিজের কাছে আমার অপরাধী বলে মনে হয়, কষ্ট হয়। শেষে যে প্রশ্নটা আসছিল মাথায়, এটা আসলে আর করতে চাই না, কারণ একটা মা, তিনি আসলে সমাজের জন্য বেঁচে আছেন, আমাদের এই সোসাইটির জন্য বেঁচে আছেন, যে সোসাইটি তার সবচাইতে মানে কলিজার টুকরা বেঁচে থাকার অবলম্বন যারা ছিল তাদেরকে কিছু দিতে পারেনি, সেই সোসাইটির মানুষের জন্য বেঁচে আছেন, যে তাদের ভিতর থেকে আর কেউ যেন কখনো সুইসাইড না করে। সেই জন্য তিনি তার জীবন দশায় কিছু একটা করে যেতে চান, এটাই তার ফিউচার এইম। আমরা এই জায়গাটাতেই আজকের এই হ্যালো ইট 920 নিয়ে কথা বলতে চেয়েছিলাম। আজকের হ্যালো ইট 920 আপনি দেখতে পারেন, যদি ঘটনার মধ্যে ঢোকেন, যে জয়শ্রীর জীবনে যে ঘটনাটা ঘটে গেছে সেটা অনেক অনেক কষ্টের, বেদনার, কিন্তু জয়শ্রী যে কারণে বেঁচে আছেন সেটা সত্যি সত্যি জয়শ্রী, এবং সেটা অনেক বেশি আশার। যারা সুইসাইড করেন তারা শুধু নিজেদেরকে শেষ করেন না, তারা সার্কামস্ট্যান্সেসকে শেষ করে দেন, চারপাশের পরিবেশটাকে শেষ করে দেন। কিন্তু এই দুটো বাচ্চার মধ্যে এই সেন্সটা গ্রোই করেনি,
পরিণত বয়সেও অনেকে করে থাকেন, তারা অনেক ভুল কাজ করেন। সুইসাইড কখনোই কোনো প্রবলেমের সমাধান হতে পারে না, কখনোই পারে না। এবং সেই কাজটাই করার জন্য জয়শ্রী চেষ্টা করে যাচ্ছেন, এবং তিনি তার জায়গাটি থেকে যে কত বড় কঠিন এই কাজটা করা, প্রত্যেকটা মোমেন্টে সেই ফাইটটা করে যাচ্ছেন। বেঁচে থাকাটাই উদ্দেশ্য, এবং বেঁচে থাকার জন্য প্রত্যেকটা মোমেন্টে ফাইট করে যেতে হবে। আমরা যেন কোনো কিছুর কাছে হেরে না যাই। আমরা মানুষ হয়ে দুনিয়াতে এসেছি, এবং এই মনুষ্যত্ব সবসময় বিজয়ী হবে ব্যাপারটা এরকম না। আমরা যেখানে হেরে যাব সেখান থেকে যেন আমরা শিখতে পারি। আমরা যদি কেউ সুইসাইড করতে চায় তার পাশে যেন গিয়ে দাঁড়াই। আমরা যদি বুঝতে পারি যে তার ভিতরে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, তাকে যেন সেখান থেকে বের করে নিয়ে আসতে পারি। আমরা যেন অবহেলা না করি কোনো তুচ্ছ ঘটনাকে। এবং একটা কথা আছে যে শিশুদেরকে আমরা অবহেলা করছি, যেই সন্তানদেরকে আমরা অবহেলা করছি, দে উইল লিড দ্য নেশন ডে আফটার টুমোরো, এবং তারাই আমাদেরকে লিড করবে। সুতরাং তাদেরকে আমাদের সবচেয়ে বেশি কনসেন্ট্রেট করা উচিত। বাবা মায়ের জায়গাটি নিয়ে কোনো কথাই বলতে চাই না, এবং সে বলার ধৃষ্টতাও আমি রাখি না। এবং একটা জিনিস ঠিক যে শুধু একটা কথা শেষে বলতে চাই, বাবা হওয়া উচিতই না যদি আপনি আপনার সন্তানের রেসপন্সিবিলিটি না নিতে পারেন। তাহলে বাবা আপনি কেন হবেন? প্রিয় শ্রোতা, আমরা বাকি সেগমেন্টগুলো নিয়ে ফিরে আসি। দ্রোণের পরামর্শে অন্ধরাজ প্রকাণ্ড এক রঙ্গভূমি প্রস্তুত করাইলেন। উহার মাঝখানে খেলিবার স্থান এবং চারিদিকে রাজা রাজারা ও বড় বড় বীর দিগের বসিবার জন্য সুন্দর সুন্দর মঞ্চ, মহিলাগণের জন্য সন্তুষ্ট আসন, বিচিত্র পত্রপুষ্পে নিশান ঝালরে সমুদয় রঙ্গভূমি ঝলমল করিতে লাগিল। আগে দেশে দেশে ঢোল পিটাইয়া এ সংবাদ ঘোষণা করা হইয়াছিল। পরীক্ষার দিন রঙ্গভূমি একেবারে লোকারণ্য। তাহাদের কোলাহলে ও বাদ্যের শব্দে সারা দেশ মাতিয়া উঠিল। যথাসময়ে ধৃতরাষ্ট্র এবং ভীষ্ম, কৃপ, বিদুর প্রমুখ সভায় প্রবেশ করিলেন।